এতদিন একটা দল বলছে, এখন বলছে 5%। নাম জানতে চাইছেন না ভাই? কিছুদিন পর নাম বলে দিব। একদম কেন্দ্রীয় কমিটি ধরে ধরে নাম বলবো। আওয়ামী লীগের কোন কেন্দ্রীয় কমিটির কাকে কাকে বাড়িতে কোন দলের কারা কারা আশ্রয় দিয়ে রাখছিল, এখনো রাখছে, ভবিষ্যতে রাখার পরিকল্পনা করছে, কত টাকার বিনিময়ে, কত ক্ষমতার বিনিময়ে, কোন নেগোসিয়েশনে, ইচ এন্ড এভরিথিং বলা হবে। আমার ভাই, আমার মনে হলো যে সবকিছু খুব বিএনপির কোন কোন নেতা আওয়ামী লীগদেরকে আশ্রয় দিয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের আশ্রয় দিয়েছে, এই নেতাদের নাম ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে ছাত্রনেতা সার্জিস আলম। প্রিয় দর্শক, তার আলোচনা শুনে বুঝতে পারবেন বিএনপির বড় বড় নেতারাই আওয়ামী লীগের বড় বড় নেতাদের আশ্রয় দিয়েছে, নিরাপদে দেশ ত্যাগ করতে তাদেরকে সহযোগিতা করেছে। চলুন আমরা সার্জিস আলমের সম্পূর্ণ বক্তব্য শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। ধন্যবাদ সাইফুর ভাই। আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতো? স্পষ্ট, জি। জি, আসলে দেখেন, আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার একটি হয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় যারা উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে রয়েছেন, তারা তাদের দায়িত্বটুকু পালন করবেন, যথাযথভাবে পালন করবেন, এই অভ্যুত্থানটাকে ওন করে পালন করবেন, সেই স্পিরিটটা ধারণ করে ততটুকু স্পিড নিয়ে পালন করবেন। কিন্তু আমরা আসলে আমাদের জায়গা থেকে যে জিনিসটি দেখেছি বরাবরই, অধিকাংশ হুম, ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ে যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা তাদের হুম, গতানুগতিক দায়িত্ব পালন করছেন, অনেকটা রুটিন ওয়ার্ক করছেন, 9টা 5টার অফিস করছেন। এবং সবচেয়ে বড় কথা, এর বেশিও যদি তারা করে থাকেন, আমরা মাঠ পর্যায়ে সেটা রিপ্রেজেন্টেশন দেখি না। আমি ধরে নিলাম যে তারা 18 ঘন্টা কাজ করছেন, কিন্তু আমি যদি মাঠে সেটার রেজাল্ট না দেখি, তাহলে তো আলটিমেটলি কোনো লাভ নেই। আমরা এতদিন ধরে আমরা মনে করছিলাম যে একটা ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে একটা অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান থেকে সবকিছু ভেঙে নতুন করে গড়তে সময় লাগবে, স্বাভাবিক। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি সেই সুপ্তাবস্থার যে সময়টুকু থাকা প্রয়োজন বা দেয়া প্রয়োজন, অন্তর্বর্তীকালীন সরকার ততটুকু পেয়ে গিয়েছে এবং শেষ হয়ে গিয়েছে। আমরা যখন এই সময় এসে দেখি যে যারা এই অভ্যুত্থানে জীবন বাজি রেখে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করলো, রক্ত দিল, জীবন দিল, সেই শহীদ পরিবার, আহত যোদ্ধা কিংবা আন্দোলনকারীরা এখন তাদের জীবনের ভয় করতে হচ্ছে। যারা এই অভ্যুত্থানে আমাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিল, যারা হুম, হামলা করেছে, মামলা দিয়েছে, রক্তাক্ত করেছে, তারা এখন বিভিন্ন ভাবে আবার প্রকাশ্যে আসছে। সোশ্যাল মিডিয়া তো একদম ছড়িয়ে গিয়েছে, পুরা সোশ্যাল মিডিয়া এখন অলমোস্ট তাদের কন্ট্রোলে। এবং আমরা যদি দেখি মাঠ পর্যায়েও, তারা আমাদের বিভিন্ন আন্দোলনকারী ভাই বোন যারা রয়েছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে চিরকুট ফেলে আসছে, দেয়ালে গিয়ে লিখে হুমকি দিয়ে আসছে। এমন হুম। একটা পরিস্থিতিতে যারা এই অভ্যুত্থানে আন্দোলন করেছে, যাদের রক্তের উপর দিয়ে আসলে আজকে আমাদের এই বিভিন্ন উপদেষ্টা কিংবা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যখন জীবনের নিরাপত্তা হুমকির মুখে, তখন আমাদের এই জিনিসটা, আমরা সর্বশেষ একটা উদাহরণ, আমরা এর আগের দিন গত পরশুদিন আমরা দেখলাম হাতিয়াতে আওয়ামী লীগ গুলি চালিয়েছে, নোয়াখালীর হাতিয়াতে। আমরা গতকালকে দেখলাম যে একদম পরিকল্পনা করে এই যে মন্ত্রী ছিল, যে আজকে আওয়ামী তো লীগের আপনাদের একজন, আজকে তো গুলি চালিয়েছে বৈষম্য বিরোধী এক ছাত্র নেতার উপর জি আমি গাজীপুরে। ওইটাতে আসছি। গত পরশুদিন এটা হলো, আমরা গতকালকে দেখলাম যে একদম পরিকল্পনা করে যে আওয়ামী লীগের দোসর মোজাম্মেল, তার বাড়িতে পরিকল্পনা করে ডেকে নেওয়া হয় এবং ডেকে নিয়ে তাদের উপরে রীতিমতো খুন করার জন্য প্রত্যেককেই। আমরা নিজেরা সেখানে গাজীপুরে মধ্যরাতে গিয়েছি, আমরা গিয়ে যেটা দেখেছি, যাকেই কোপানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে, সবাইকে মাথায় কোপানো হয়েছে। যাদের হাতে লেগেছে, কিভাবে লেগেছে, সে মাথাকে প্রোটেক্ট করতে গিয়েছে, তখন তার হাতে লেগেছে। এভাবে কোপানো হয়েছে একদম মারার জন্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি টিম, প্রায় 25-30 জনের টিম সেখানে যায়, 30-40 জনের, তারা কিন্তু গিয়েছিল যে তাদেরকে বলা হয়েছে ডাকাত পড়েছে বা ভাঙচুরের জন্য গিয়েছে, সেটাকে প্রোটেক্ট করার জন্য। কারণ আপনি দেখে থাকবেন, আমরা গতকালকে সকাল থেকে আমরা প্রত্যেকটি জায়গায় আমাদের জায়গা থেকে অবস্থান জানাচ্ছিলাম যে না, আমরা আমাদের জায়গা থেকে এখন ভাঙা নয় বরং গড়ার প্রক্রিয়া যাব। দেশের হুম, এই যে মানুষের একটা প্রত্যাশা, এত রক্ত জীবনের পরে ওই প্রত্যাশার গড়ার যে প্রক্রিয়াটি, সেটি আমাদের শুরু করতে হবে। এই হুম, আমাদের এই কর্মসূচিকে সামনে রেখেই কিন্তু আমাদের ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের যার প্রতিনিধি, তাদের একটি টিম যায় ওই মোজাম্মেলের বাড়িতে, তার বাড়িকে প্রোটেক্ট করার জন্য, যখন শুনে যে ওই বাড়ির ভাঙচুরের জন্য ডাকাতের ওই বাড়িতে পড়েছে। কিন্তু সেখানে তাদেরকে নিয়ে প্রায় 300 থেকে 400 জন, সাথে সাথেই ধারালো অস্ত্র ছিল তাদের হাতে, চাইনিজ কুড়াল ছিল, রামদা ছিল, এগুলো দিয়ে তাদেরকে নির্মম ভাবে তাদের উপর আক্রমণ চালানো হয়েছে। সেখানে কিছু মিডিয়া, খুবই দুঃখজনক,
আওয়ামী লীগের সময় বাংলাদেশের অনেক মিডিয়া যে আচরণটি করত, সেই আচরণ আমরা গতকালকে দেখেছি। কিছু মিডিয়া এভাবে প্রকাশ করেছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাকি গাজীপুরের যারা আছে তারা সেখানে গিয়েছিল কেন, তারা সেখানে হামলা করতে গিয়েছিল এবং স্থানীয়রা তাদের এই অবস্থা করেছে। স্থানীয়রা 300-400 জন রামদা নিয়ে কখনো দাঁড়িয়ে থাকে কাউকে এভাবে কোপানোর জন্য? কখনোই নয়। এই অবস্থা যখন আমরা গতকালকে দেখে আমরা সেখানে গেলাম, গিয়ে হুম। এরপরে আমরা মধ্যরাত পর্যন্ত গাজীপুরে থেকে আমরা ঢাকা মেডিকেলে আসলাম, 2 জনকে সাথে সাথে আইসিইউতে নেওয়া হলো। এরপরে যখন আমরা স্বরাষ্ট্র উপহার যিনি বিশেষ সহকারী তাকে কল দিলাম, তখন ভোর 5টা বাজে, তিনি তখন পর্যন্ত জানেন না গাজীপুরে কিছু হয়েছে কিনা। আমরা 5:30টার দিকে যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে কল দিলাম, তিনি জানেন না গাজীপুরে এমন হয়েছে কিনা। এটা শোনার পরে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমরা সাথে সাথে যে টিম আমরা গাজীপুরে গিয়েছিলাম, ঢাকা মেডিকেলে, আমরা গাজীপুর মেডিকেলে গিয়েছিলাম, প্রায় 30 জন একটা টিম, আমরা সাথে সাথে বাড়িধারাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় যাই। সেখানে তাকে আমরা ডেকে ওই অবস্থায় নিচে নামিয়ে তিনি ওই জায়গায় বিভিন্ন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রধানদেরকে কল দেন, তারা জানেন না। তাহলে আমরা কি দেখতে পাই, রাতে 9টা-10টার দিকে যে ঘটনা ঘটে, এই মানুষগুলো দায়িত্বশীল চেয়ারে যারা বসাচ্ছেন তারা এটি জানেন না যে এমন এত বড় একটি ঘটনা ঘটে গিয়েছেন। অর্থাৎ তারা তাদের জায়গা থেকে, আমাদের মনে হচ্ছে যে ওই 9টা-5টার অফিস করা কিংবা শুধু দায়িত্বটুকু পালন করা গতানুগতিক ভাবে সেই কাজগুলো তারা তাদের জায়গা থেকে করছেন। তো এই জায়গা থেকে আমরা সাথে সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলি, তিনি 11টার দিকে একটি মিটিং কল করেন। সকল বাহিনীর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের চিফরা এখানে ছিল, তারা এসেছিলেন। এখন তারা নতুন করে একটি প্রোগ্রাম ঘোষণা করলেন পুরো বাংলাদেশ ব্যাপী। আমরা যে প্রোগ্রামটি দেখলাম, এরকম একটি তারা তাদের জায়গা থেকে অপারেশন এখন বাংলাদেশে লঞ্চ করলেন। কিন্তু দুঃখের কথা ভাই, এটি কখন হলো? যখন এরকম গাজীপুরের মতো একটি ঘটনা হলো। এটি কখন হলো? যখন হাতিয়া এরকম করে আওয়ামী লীগ প্রকাশ্যে গুলি চালালো। এটি কখন হলো? যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির একটি টিম এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি শুরু করলো, তাদেরকে এক প্রকার মানে ফোর্স ক্রিয়েট করলো। তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে, এই অভ্যুত্থানে যারা এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো নিয়েছে, এই রক্তের উপরে, এই জীবনগুলোর উপরে, তারা আসলে এই দায়িত্বটুকু সেইভাবে ওন করার যে বিষয়টা, এটা এখন পর্যন্ত করে উঠতে পারেনি। যেই দ্রুত গতিতে কাজগুলো করা দরকার, যেই স্পিরিট আর স্পৃহা স্পৃহা ধারণ করে করা দরকার, তারা এখন পর্যন্ত এগুলো করতে পারছে না। আমাদের এখন আমাদের জায়গা থেকে মনে হয়েছে সুশীলতা অনেক হয়েছে, অনেক ছাড় দেওয়া হয়েছে। সরাসরি এখন যেমন গতকালকে গাজীপুরে গিয়ে হয়েছে, আজকে গাজীপুরের রাজপথে সেখানকার ছাত্র জনতা একসাথে নেমে এরকম একটি অপারেশন আদায় করে নেওয়া হয়েছে। যদি প্রয়োজন হয় আমাদের এখন এটা করতে হবে। আমরা আসলে সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয়েছে, বাংলাদেশে আমরা মনেই করে নিয়েছি বাংলাদেশের মানুষ মনে হয় ভালো হয়ে যাবে। কিন্তু ভাই 16 বছর এই যে রক্তে একটা এই যে মানে নষ্টামি, একদম মানে দূষিত সংস্কৃতি ঢুকে গিয়েছে রক্তে, এটা এত সহজে ভালো হওয়ার না। এই দায় আমরা আমাদের জায়গায়ও কিছুটা নিব। কেন নিব? কারণ আমরা আসলে দেখছিলাম যে আমরা তাদেরকে ছেড়ে দিয়েছিলাম, তারা তাদের দায়িত্বটা ভালো করে পালন করুক এই প্রত্যাশায় ছিলাম। কিন্তু আমাদের প্রত্যাশাটা বেশি হয়ে গিয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন, আমরা এমনকি আজকে গাজীপুরে গিয়ে এমনও দেখেছি যে অনেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একদিনের মাথায় বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতৃবৃন্দের তদবিরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন বিচারক তাদেরকে, এই আসামিদেরকে ছাড়ার কোনো প্রশ্নই ছিল না, কিন্তু ওই ফ্যাসিস্টদের কিছু বিচারক যারা এখনো চেয়ারগুলোতে বসে আছে, তারা তাদেরকে বিভিন্ন স্বার্থের বিনিময়ে জামিন দিয়ে দিয়েছে। তো সামগ্রিকভাবে আমাদের যে জিনিসটা মনে হয়েছে, যে প্রত্যাশা অনেক ছিল, এখনো প্রত্যাশা আমাদের যতটুকু ছিল ততটুকু পূরণ হয়নি, এবং অতটুকু পূরণ হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না। কিন্তু হুম। এখন এই অবস্থায় দাঁড়িয়ে যতটুকু পূরণ করা সম্ভব সেটার জন্য আমাদের জায়গা থেকে যেভাবে যে ভূমিকা রাখা দরকার, যতটুকু প্রেসার ক্রিয়েট করা দরকার, আমরা আমাদের চোখের সামনে যেতে দেখেছি, সেগুলোর সামনে দাঁড়িয়ে কোনোদিন আমরা স্পিরিটের সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা করা স্পর্ধা দেখাতে পারি না, আমরা সেটা দেখাবো না। জি, তার মানে আপনারা সরকারের প্রতিও কঠোর হবার চিন্তা করছেন, যে সরকার এতদিন পর্যন্ত আপনার সরকারকে দেখেছেন, সময় দিয়েছেন, এখন আর সেই সময়টা দিতে চাচ্ছেন না, এখন আপনারা আরো কঠিন
পদক্ষেপ নিতে একটা একটা ঐক্যমতে যাচ্ছেন? ব্যাপারটা কি এরকম? বৈষম্য বিরোধী যারা আন্দোলনের যারা আছেন আপনারা? দেখুন, একটা একদম স্পষ্ট জিনিস, আর মানে আরেকটা এই প্রশ্ন করি, অভ্যুত্থান আরেকটা প্রশ্ন পরবর্তী করি। সময়ে কাজে এই যে কাজে আরেকটা প্রশ্ন করি। অন্তর্বর্তীকালীন সবাই সরকার। মনে করে, সবাই মনে করে, যারা আন্দোলন করেছে সবাই মনে করে যে এই সরকারটাকে আপনারা তৈরি করেছেন, এই সরকারটাকে আপনারা ব্যাকআপ দিচ্ছেন, এই সরকারটা আপনাদের পছন্দের, উপদেষ্টারা আপনাদের পছন্দের। আসলে কি তাই? আপনাদের নিয়ন্ত্রণে অথবা আপনাদের কথা কি বর্তমান সরকার শুনছে, উপদেষ্টারা কি শুনে? দেখুন ভাই, আমরা আমাদের জায়গা থেকে প্রধান উপদেষ্টা হিসেবে একটা ফেসকে আমরা চিন্তা করেছিলাম, এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা আমাদের জায়গা থেকে চিন্তা করেছিলাম। কিন্তু বাকি যে উপদেষ্টারা রয়েছে, একদম ক্লিয়ার এবং স্পেসিফিক স্টেটমেন্ট, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল তাদের যেমন মতামত রয়েছে, এখানে বিএনপির সরাসরি মতামত রয়েছে, জামায়াতের সরাসরি মতামত রয়েছে, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে মতামত দিয়েছে, এখানে হুম। বাংলাদেশ সেনাবাহিনী তাদের জায়গা থেকে মতামত দিয়েছে, সিভিল সোসাইটি যারা এই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা তাদের জায়গা থেকে মতামত দিয়েছে, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি তিনি তার জায়গা থেকে বলেছেন যে এই 3-4 জন ব্যক্তি আমার সাথে থাকা প্রয়োজন, তাহলে আমার জন্য ফাংশনাল হওয়া সহজ হবে। অর্থাৎ প্রায় 5-6টি স্টেক হোল্ডার তারা তাদের জায়গা থেকে সম্মিলিত মতামত দিয়ে উপদেষ্টা পরিষদ বা প্যানেলটি তৈরি করেছেন। কোনো একটি স্টেক হোল্ডার যদি কাউকে নিয়ে সরাসরি তীব্র বিরোধিতা করেন, অন্য অনেকের পছন্দ থাকা সত্ত্বেও তাকে উপদেষ্টা পরিষদে দেয়া হয়নি। তো কেউ যদি এখন এই দায় এড়ানোর চেষ্টা করেন, তাহলে আমরা মনে করবো এটা তাদের সৎ সাহসের অভাব। আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস যাতে স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়ার পর থেকে আমরা মনে করেছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কেউ না, আমরা অন্য একটি জায়গা, আমরা একটি প্রেসার গ্রুপ, আমরা এই অভ্যুত্থানের একটি শক্তি। আমাদের জায়গা থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে অভ্যুত্থানের স্পিরিটটির সাথে সব সময় প্রাসঙ্গিক থাকা। অন্তর্বর্তীকালীন সরকার হোক, কোন রাজনৈতিক দল হোক, অন্য যে কেউ হোক, তারা যদি এই অভ্যুত্থানের স্পিরিটটিকে এর বিপরীতে যাওয়ার চেষ্টা করে, আমরা আমাদের জায়গা থেকে সেই অংশটির সাথে ফাইট করব। আমরা যখন দেখছি অন্তর্বর্তীকালীন সরকারও তাদের জায়গা থেকে কথা বলছে, হয়তো হয়তো তারা তাদের জায়গা থেকে কাজ করছে, কিন্তু সত্যি বলতে বাস্তবায়নের যে জায়গাটা, ইমপ্লিমেন্টেশনের যে জায়গাটা, এই জায়গায় আমরা দৃশ্যমান যতটুকু প্রত্যাশা ছিল ততটুকু দেখছি না। এই জন্য অবশ্যই আমরা তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করাবো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটি হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এখন যে বিষয়টি দেখছি, সেটি হচ্ছে রাজনৈতিক ভাবে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে যতটুকু তাদের কাছে প্রত্যাশা করি ততটুকু পেতে চাই, তাদেরকে একটা মোটামুটি সফল হওয়া দেখতে চাই, শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার নয়, বাকি যারা স্টেক হোল্ডার রয়েছে, রাজনৈতিক দল বলি, বিভিন্ন প্রেশার গ্রুপ বলি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলি, কিংবা অন্যান্য যারা রয়েছে, তাদেরকে তাদের জায়গা থেকে ওই ভূমিকাটা পালন করতে হবে। যে জায়গাও আমরা দেখছি একটি স্বার্থ কেন্দ্রিক চিন্তা ভাবনা চলছে, যে জায়গায় নিজের আখের গুছানোর পরিকল্পনাটি চলছে, যে জায়গায় ক্ষমতাকে সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, এ কারণেই বিভিন্ন স্বার্থের দ্বন্দ্বের কারণে অন্তর্বর্তীকালীন সরকার যতটা ফাংশন করা দরকার ছিল ততটাও ঠিক মতো করতে পারছে না। পারছে না। জি। এই কথাটা, শেষ কথা, শেষ অভিযোগটা বলি, বা শেষ যে উদাহরণটা আপনি দিয়েছেন, ইঙ্গিত করেছেন হয়তো জামাতে ইসলাম, বিএনপি বা অন্যরা যারা আছে, আমি এটা ধরে নিয়েই যদি বলি, জনাব মামুনুল্লাহ আমান, এটিকে অস্বীকার করবার কোনো সুযোগ রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সহ আলোচক যারা আছেন তাদেরকে। আমি খুব স্পষ্ট করে একটা কথা বলছি আপনাকে যে আপনি 71-এর সাথে 24-এর অনেক সাদৃশ্য রয়েছে। দুই প্রকারের সাদৃশ্য আছে, সেটা হচ্ছে আপনি 71-এ যেরকম বৈষম্যের বিরুদ্ধে তো 71 আন্দোলন হয়েছিল, 24-এও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। কিন্তু 71 পরবর্তী সময় আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধকে একটি পরিবার এবং একটি দল তাদের নিজস্ব সম্পত্তি হিসেবে যে নিয়ে তারপরে সেটাকে এই পর্যন্ত টেনে আনা যায়, তাদের বাইরে কারো কোনো অবদান নেই, জেনারেল এম এ জি ওসমানেরও নেই, জিয়াউর রহমানেরও নেই, অন্যান্য কারোই নেই। এবং সেই চেতনার ব্যবসা আমরা দীর্ঘদিন দেখেছি বাংলাদেশে। কিন্তু এইবারের যে আন্দোলনটি হলো যে বৈষম্যের বিরুদ্ধে, সেটা আমাদের একটি বাংলাদেশের গণমানুষের একটা প্রাণের দাবির জায়গা থেকে সেই সবাই তার স্ব ক্ষেত্রে শোষিত, নিপীড়িত, নির্যাতিত ছিল, যার কারণে ছাত্র জনতার প্রবল গণ অভ্যুত্থান এখানে সবাই নেমে পড়েছে। তো একটা মাধ্যমে শুরু হয়েছে, পরবর্তীতে সকল শ্রেণী পেশার মানুষেরই, শুধুমাত্র ফ্যাসিস্টরা সারা সকলে অংশগ্রহণ ছিল। কিন্তু খুনি হাসিনার বিদায়ের পরে ওই যে সাদৃশ্যের কথা আপনাকে বললাম, যে যেরকম আওয়ামী লীগ যেভাবে করেছে,
ঠিক অনেকটা সেই রকম ভাবে আপনার এই অন্তর্বর্তী সরকালীন সরকার গঠিত হওয়ার পরে, আমি যেহেতু ছাত্র দল করে, আমাদের নেতা জনাব তারেক রহমান উনি বারবার বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এবং নানামুখী সহযোগিতা কতটুকু কি ছিল এটা তো সেটা তো স্পষ্ট, গোপন কিছু নাই। কিন্তু এই যে সংস্কারের কথা, সংস্কার তো দৃশ্যমান হওয়ার চাই। যেমন আপনি দেখেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, এবং এই যে বিগত 16 বছরে গুম খুন মামলা হামলা দুর্নীতি দুর্বৃত্তায়ন ফ্যাসিবাদের বিরুদ্ধে যে দৃষ্টান্তমূলক শাস্তির পথে আগানোর কথা, সেই প্রক্রিয়ায় যে ভয়াবহ রকম অনগ্রগতি, যে আমি ভয়াবহ শব্দটি এই কারণে বললাম যে আন্তরিকতার ঘাটতিটা ওইখানে তৈরি হচ্ছে। এদের মধ্যে এক প্রকারের যে ওই যে চেয়ারের মায়া, চেয়ারকে দীর্ঘায়িত করা, সেই বিষয়টি যেরকমের হাসিনার নিকৃষ্ট ফ্যাসিবাদে ছিল, ওনাদের ভিতরেও সেই উত্তর মনে হয় যেন কিছু একটা ধারণ করেছেন। আপনি দেখেন যে আওয়ামী লীগের শত শত শীর্ষ নেতারা কিভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল, ফ্যাসিবাদের দোসররা এখনো রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এটা পদায়িত এটা কেন হচ্ছে। মনে করছেন? মানে তারা তো মনে করছে এখনো পর্যন্ত সেই যুদ্ধ শেষই হয়নি। আমি শেষ এখন করতে দেন ভাই, আমি শেষ করি। আইন শৃঙ্খলা পরিণতির যে ভয়াবহ অবনতি হচ্ছে, শহীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা, আপনার শহীদদের স্বীকৃতি, পঙ্গু আহতদের চিকিৎসা পুনর্বাসন, নানাবিধ বিষয়, এবং আহ, এই সমস্ত বিষয়গুলি আপনি যদি বলেন যে না, এই, এরা একটা জিনিস একদম যে ঢালা মানে সামনে নিয়ে আসতেছে যে সংস্কার সংস্কার সংস্কার, আরে ভাই, সংস্কার তো দৃশ্যমান হওয়া লাগবে। সেই প্রথম থেকে আমরা বারবার বলেছি, এবং আমি অনেক জায়গায় বলি, আপনার এখানে বলেছি। আপনি দেখেন যে একটা উদাহরণ দিই, একটা আইকনিক এক্সাম্পল, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম। সেইখানে আমি একদিন বলেছিলাম যে এটা বাংলাদেশ ছাত্রলীগের আর একটা ইউনিট বলে আমার কাছে মনে হচ্ছিল। সেইখান থেকে একজন অফিসার, আমি দেখি নাই যে অনেকে তো বহাল তবিয়ত আছে, একটু শুধু ট্রান্সফার হয়েছে। আপনি বিচার বিভাগ এবং রাষ্ট্রের যতগুলি ফাংশনাল বিষয় আছে, প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র চিফ একটু এদিক সেদিক হয়েছে। এখন ওনারাও একটা বয়ান তৈরি করতেছে যে বিএনপি সহযোগিতা করতেছে না, জামাত সহযোগিতা করতেছে না। আমরা তো এও দেখেছি যে আজকে এই যেমন সাজিদ আলম জনাব উনি বললেন যে উনি একটি গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন জুলাই ফাউন্ডেশনের। সেই বিষয়টি, আপনার জুলাই স্পিরিটকে যদি আপনি পরিপূর্ণভাবে ধারণ করেন, সেই বিষয়ে তো অনেক কিছু কাজ করার ছিল। যে আহতদের পূর্ণাঙ্গ তালিকাটা পর্যন্ত একটা রাষ্ট্র এখন পর্যন্ত করতে পারে না, 6 মাস হয়ে গেছে। এবং এদের অনেক যে মনে করেন পঙ্গুত্ব বরণ করেছে, তাদের প্রপার ট্রিটমেন্ট, আপনি কি ধরনের স্পিরিট চেতনা ধারণ করলে এই আহতরা 13 বার রাস্তায় নেমেছে তার সুচিকিৎসা পাওয়ার জন্য? কেন বিলিভ ইট, এইটা দেশে ঘটছে। তাদের মুখ থেকে আমরা শুনতেছি প্রতিনিয়ত চেতনার কথা। ওই যে আওয়ামী স্টাইলে একই ধরনের চেতনার বয়ান চলতেছে। সুতরাং এই যে বিএনপি, ওনারা বলতেছে বিএনপি জামাত এই করতেছে না সেই করতেছে না, আবার বিএনপি জামাত বলতেছে যে রাষ্ট্রের যারা এখন আছেন দায়িত্বশীল তারা এগুলি করতেছে না। আরে ভাই, এই যে এতগুলি মানুষ মারা গেল, এত শাহাদাত বরণ করলো, এত মানুষ পঙ্গু হলো, এত মানুষ চিরতরে মানে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললো, তাদের বিষয়ে যারা এখন রাষ্ট্র চালাচ্ছে, বিএনপি জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে তো তাদের দায়িত্ব কর্তব্য বেশি। তারা তো ফ্ল্যাগ নিয়ে ঘুরতেছে, এই রক্তের উপর দিয়ে তো তারা ফ্ল্যাগ নিয়ে ঘুরতেছে বাংলাদেশে। সুতরাং এদেরকে এই টকশোতে কথা বলা এবং ওই মনে করেন যে রাষ্ট্রীয় প্রোটোকল এবং একই স্টাইলের ওই যে তাদের আত্মীয় স্বজন যেরকম আওয়ামী লীগের ছিল, একই স্টাইলে চলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন, ওনাদেরও অনেক জীবন জীবিকার, ওনাদেরও চলার স্টাইল, ওনাদেরও লাইফ স্টাইল অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সুতরাং চেতনার বাণিজ্য এখানেও চলতেছে। আজকে আমরা প্রথম থেকে যে কথা বলতেছিলাম যে এক বাংলাদেশে যে আওয়ামী লীগ যে পালিয়ে গেল, এদের অনেক চালা কন্ডাল স্পেন্সার এখনো বাংলাদেশে আছে। তো এদের ধরার বিষয়ে আজকে 6 মাস পরে একটা অপারেশন ডেভিল হান্ট একটা ঘটনার পরে যাওয়া লাগলো কেন? আর কি এতদিন চলে গেছে, এত রক্তের বিনিময়ে অর্জিত একটা ঘটনার পরেও এর ভিতরে যারা সার্জি আলম যেটা বললেন যে মানে ওনারাও এত দিন পরে কেন ফিল করলেন, এই চাপটা কি মাঝখানে দেওয়া যায় না? তার মানে কি আপনি চেতনার কথা ভুলে গেছিলেন? যে আপনি কেন চাপ, আপনারা কেন চাপ দিচ্ছিলেন না? আপনারা যে অনেকে ওনারা একটা বয়ান তৈরি করে যে গভর্নমেন্টের সাথে ওনাদের সাদৃশ্য নাই, এইটা একটা হাস্যকর বয়ান। বৈষম্য বিরোধী আন্দোলন নাগরিক কমিটি এবং ওনাদের যারা অংশীদার যে 3 জন সরকারে আছে, তারা ওতপ্রোতভাবে জড়িত এবং প্রত্যেকের সাথে কানেক্টেড। দিন শেষে তাদের কথা হয়, আলাপ আলোচনা হয়। তো যদি জুলাই স্পিরিটের চেতনাকে ওনারা পরিপূর্ণ ধারণই করতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন, তো এই যে 6 মাস পরে একটা অপারেশনে গেল, আপনি দেখবেন যে সেই সিলেটের মীরাবাজার কোর্ট পয়েন্ট থেকে শুরু করে চট্টগ্রামের
শহরে আপনার ফেনী ট্রাঙ্ক রোডে M16 AK-47 দিয়ে যারা গুলি করেছে, তারা তো সবাই বাংলাদেশ ছেড়ে যায় না, এখনো শহরে অলিগলিতে তারা ঘুরে বেড়ায়, সন্ধ্যার পরে চায়ের আড্ডা থেকে এবং মানুষকে হুমকি দেয়। সুতরাং এই অভিযানটি 6 মাস পরে করা শুরু হবে। কি ধরনের চেতনার বাণিজ্য আবার বাংলাদেশে চলতেছে! সেজন্য আমি বলছি যে এই দেশে আর কোনোদিন মানুষ দেশের জন্য, অন্তত আমাদের প্রজন্ম যদি বৃদ্ধ হয়ে না যায়, নতুন একটা প্রজন্ম না আসে, তাহলে এই দেশে নতুন করে যদি কেউ এটাকে ফ্যাসিস্ট হয়, তার বিরুদ্ধে এই কেউ রাস্তায় নামবে না। এই অবস্থা হওয়ার পেছনে আপনারা জামাত ইসলামকে তিনি দায় দিয়েছেন জনাব সাজিদ আলম, যে আপনাদের সহযোগিতাও আছে। আপনারা সেভাবে সহযোগিতা করেন না, ডিরেক্টলি তিনি বলেছেন যে আপনি যেটা বলেছেন যে ব্যবস্থা নেয়নি, ব্যবস্থা নেওয়ার পর আপনারা আবার তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখছেন। এই ভূমিকা তো আছে সারা বাংলাদেশে। কারণ হলো সার্জিস আলমদের তো কোনো ওই আইনজীবী সমিতি নাই, সার্জিস আলমদের সারা দেশব্যাপী আপনার কি বলে এটাকে কর্মী বাহিনী নেই আপনাদের মতো। আপনি ওই যে হ্যাঁ, আর তারা ধরবে আপনাকে আর প্রশ্ন করছি, ছুটাবেন আপনারা, তাহলে সমাধান কোথায় হবে? আপনার ওই যে গাজীপুর মহানগরের কোন থানার অন্তর্গত কোন ওয়ার্ডে গিয়ে জামাতের নেতারা কাকে ছাড়াইছে, অথবা বাংলাদেশের কোন প্রান্তে কোন ইউনিয়নের কোন ইউনিটে গিয়া বিএনপি নেতারা কারা ছাড়াইছে, দ্যাট উড নট বি আইকনিক এক্সাম্পল। এত বড় বড় সন্ত্রাসী, এত অস্ত্র, এত হাজার হাজার অস্ত্র ইউজ করা হলো, কোন মহানগর ছাত্রলীগ, কোন যুবলীগ, কার একজন এরকমের বড় সন্ত্রাসী বা কেউ একজনের নাম কেউ বলতে পারবে যে বিএনপির কোন নেতা বা জামাতের কেউ নেতা ছাড়াইছে? এইগুলি কোনো কথা না। আপনার যে আপনারাও যে আর একটা লাইফ স্টাইলের মধ্যে চলে গেছেন, আপনাদের মধ্যেও যে ওই ওই ধরনের ইন্টেনশন যে এখন না, এখন ইলেকশন হলে। নেতাদের প্রতি আপনাদের সবচেয়ে বড় অভিযোগ কোনটা? তারা গাড়ি চালিয়ে তারা করছে, রাজনীতি করছে। না 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 না, ওই এইসব ঠুনকো বিষয় না। আমি যেটা আপনাকে আপনাকে এত জোরে জোরে বললাম যে এই যে প্রথম দিন থেকে আজকে পর্যন্ত আপনার সংস্কার কোনটা, সেটা তো দৃশ্যমান হতে হবে। দৃশ্যমান তো কোনো কিছু নাই। আপনি আমাকে যেই অফিসার, মানে যেই ম্যাজিস্ট্রেট, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নাম হলো ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, যে আমাকে 164 করাইছিল পুলিশ হত্যা মামলায় 19 দিন রিমান্ডে থাকার পরে, সেই ম্যাজিস্ট্রেট এখনো বহাল তবিয়তে আছে। এই ধরনের সবাই, শুধুমাত্র তার বেঞ্চ চেঞ্জ হয়েছে, এক জায়গা থেকে আরেক আপনি জায়গায় বলছেন গেছে। এগুলির ব্যবস্থা না নেওয়ার পেছনে সার্জিস আলমদের দায় দিচ্ছেন, যেটা আমিও জিজ্ঞাসা করেছি, যদিও সার্জিস আলমদের ব্যক্তিগত, সার্জিস আলমদের তো দায় না, রাষ্ট্র আমি কারা সার্জিস চালাচ্ছে আলম তারা দের কি কোনো বলেছি। দায়ভার নিবে না? হ্যাঁ, স্বাভাবিক। আমি বলছি সার্জিস আলম দের দের বলতে এখানে নাগরিক কমিটি থেকে শুরু বৈষম্য আন্দোলন যারা রয়েছে, তারা, আমিও সাধারণ মানুষ মনে করে তারাই সরকার চালাচ্ছে, কিন্তু তারা তো বলছে তারা সরকার চালাচ্ছে না, তাদের কথা সরকার ওরকম ভাবে শুনছে না, তাদের পছন্দের শুধুমাত্র সরকার ডক্টর কি ইউনূস। বায়বীভাবে চলতেছে? এখানে তো প্রশাসন আছে, রাষ্ট্রের সমস্ত ফাংশনাল বিষয় আছে, পুলিশ আছে, র্যাব আছে, ডিবি আছে, সমস্ত সংস্থা আছে। তো এটা কি বায়বীভাবে চলতেছে নাকি? এটা কি কোনো বক্তব্য হতে পারে? এটা তো বায়বীভাবে চলতেছে না। আজকে যে অফিসার কি ওখানে বললো যে ফ্যাসিবাদের কোনো দোসর পুলিশ পুলিশ ডিপার্টমেন্টে থাকবে না, কিন্তু আমরা দেখতেছি তো কত কত পার্সেন্ট পুলিশ এখানে রয়ে গিয়েছে। তো তাদের, আপনি বলেন যে সময় ঝেড়ে ফেলতে সময় লাগবে, কিন্তু সেই সময়টা কত বছর পরে হইতে পারে, এই ধরনের একটা ধারণা সরকার থেকে আমরা পেলে, তাহলে ওই অনুযায়ী আমাদের জীবন ধারণ করতে পারতাম। শুধুমাত্র নির্বাচনটা দিলেই কি সব সমাধান হবে বলে মনে করেন? আপনি যে বলছেন যে আমরা তারা কখনোই বলি নাই, কখনোই বলি নাই। সরকার যে এই ধরনের একটা বিপর্যয়ের মধ্য দিয়ে সরকার গঠন করেছে, এখানে যে অনেক বিষয় আছে, এখানে যে অনেকে অনেক দাবি নিয়ে আসছে, সরকারকে তো সময় দিতে হবে। এখানে তো বিএনপি জামাতের কেউ বলে নাই যে এই কয়েকদিনের ভিতরে ইলেকশন দেন, না দিলে আন্দোলনে যাব। কিন্তু সংস্কার প্রক্রিয়াটা তো দৃশ্যমান হওয়া দরকার আছে, যে আপনার আন্তরিকতা কতটুকু এবং শহীদের রক্তের প্রতি আপনার কমিটমেন্ট কতটুকু। আপনি তো গা ছাড়া ভাবে চলতেছেন, যার কারণে আজকে সন্ধ্যার পরে ঢাকা শহরে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। ওই দিন একটা বাসে আপনার আমার আমার এক ফ্রেন্ড আসতেছিল মিরপুর থেকে উত্তরা, সকাল 9:30টার সময় ডাকাতি হয়েছে। আজকে ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো মহাসড়কে সন্ধ্যার পরে মানুষ বের হতে আসতে সাহস পাচ্ছে না। একটা মানে দুর্বৃত্তদের নগরী এবং দুর্বৃত্তদের দেশ হয়ে যাচ্ছে। সেই সমস্ত বিষয় আলোকপাত না করে বড় বড় বয়ান আর আমরা শুনতে চাই না। এনফ ইজ এনাফ মনে করেন যে এইখানে এই সমস্ত বিষয়গুলিতে আপনি যদি বলেন যে পুলিশের আগ্রহ নাই, তারা ফ্যাসিবাদের দোষর, ছাত্রলীগ থেকে এসেছে তারা মনোযোগ দিচ্ছে না, এনেছে পুলিশ বাহিনীতে কি কমান্ড নাই? অন্যান্য বাহিনীতে কমান্ড নাই? ইভেন সেনাবাহিনী। আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমি প্রথমে আপনাকে ছোট্ট একটা বিষয় নিয়ে একটু আমার আজকের এই বক্তব্যটা শুরু করছি। সেটা হচ্ছে গাজীপুর মহানগরের সাবেক কমিশনার এবং 3 জন এসপি কে যে এখন তাদেরকে যে আটক করা হয়েছে 6 মাস পরে, কথাটা খেয়াল করেন। তারপরে আজকে যে তারা অপারেশনটা কল করেছে, সিদ্ধান্তগুলো মানে দেখেন, কোনো আলোচনা নাই, কোনো কিছু নাই, হুট করে সালাউদ্দিন আইয়ুবী ভাই যেটা বলছেন, যে এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আজকে আসিফ নজরুল কিন্তু একটা কথা বলেছেন, আইন উপদেষ্টা, যে অযথা সময় ক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা এই উপদেষ্টা পরিষদের নেই। ওকে, গুড।
তো এই যে বিষয়গুলো দেখেন, আরেকটা বিষয় আমি স্পষ্ট করে বলি, এখন এই ছোট ভাই সার্জিস আলম, এই জাতীয় নাগরিক কমিটির যে মুখ্য সংগঠক, সে যে কথাটা বলেছেন এটার সাথে আমি পুরোপুরি দ্বিমত প্রকাশ করছি, যে উপদেষ্টাদের নিয়োগের ক্ষেত্রে জামাত বিএনপির সাজেশন ছিল, তাদের সাজেশনের ভিত্তিতে উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে, এটার সাথে আমি সরাসরি দ্বিমত পোষণ করছি। জামাত এবং বিএনপির সাজেশনের ভিত্তিতে বর্তমান উপদেষ্টা প্যানেল হয় নাই। এবং এটা সারজিদের কথার সাথে দ্বিমতটা এভাবে আসে, ডক্টর ইউনূস স্যার কিন্তু স্বীকার করেছেন যে আমি সময় পাই নাই, হাতের কাছে যাকে পেয়েছি আমার সিনে জানা তাকে আমি টান দিয়ে উপদেষ্টা পরিষদে নিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে, তিনি কিন্তু এটা তার স্পেসে বলেছেন। তো এই যে দেখুন, আরেকটা বিষয় তিনি কিন্তু ক্লিয়ার করেছেন জাতির কাছে একদম শপথ নেওয়ার অল্প কয়েকদিনের মধ্যে, যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে, আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা। এই যে স্পেস গুলো কিন্তু আপনি হালকা ভাবে নিলে হবে না সাগর ভাই। এখন ছাত্ররা বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটি যেটা করছে, আমি মনে করি যে এই জাতীয় নাগরিক কমিটির সাথে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের কোনো সম্পর্ক নেই। যদি আমি ব্যাপকভাবে জাতীয়ভাবে ধরি, যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, আমি এর আগে টকশোতে বলেছি যে নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি কে ভাই, কোত্থেকে আসছে, কে তাকে চিনে? জাতীয় নাগরিক কমিটি একেবারে সাজায় গোছায় বলে দিলে পুরো জাতিকে ওন করবে, পুরো সব বিপ্লবকে রেখে ফেলেছে। সর্বপ্রথম এই সরকারের ভুলটা কি আমি আপনাকে স্পষ্টভাবে বলি, আজকের এই পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী কি? প্রথমত হচ্ছে এই সরকার যাদেরকে শেল্টার দিচ্ছে তারা এই সরকারের কোনো উপকার করতে পারছে না, সহযোগিতা করতে পারছে না। দ্বিতীয়ত হচ্ছে যারা এই সরকারের কাছ থেকে এখন পর্যন্ত সুযোগ সুবিধা নিচ্ছে তারা সরকারের কোনো কাজে আসছে না, আবার সরকারও তাদেরকে দিয়ে কিছু করতে পারছে না। কারণ ভাই নাই তো, খালি নাম আছে কয়েকটা, মানে ধরেন কয়েকটা জুলাই আগস্টের অভ্যুত্থানের ভিত্তি করে কয়েকটা ব্যানার হয়েছে বাংলাদেশে, প্রকৃত অর্থে এখন পর্যন্ত কোনো সংগঠন হয় নাই। আমি সংগঠন বলতে যেটা বুঝি সেরকম সংগঠন হয় নাই বিদায় তারা সরকারকে সেভ করতে পারছে না, কিন্তু সরকার তো তাদের উপর একেবারে ঝুলে পড়েছে যে আমাদেরকে তো এরাই আমাদের নিয়োগকর্তা, এরাই সব করবে। এই যে ভুলটা কোথায়, এই সরকারকে সবচেয়ে বেশি বিপদগামী করেছে 1 মাসের অতি বিপ্লবীরা, আমি যদি ভুল না বলি। কারণ তারা বাংলাদেশের কোথায় কি তারা জানে না। যে 15 বছর নির্যাতনের শিকার হয়েছে, অরিজিনাল আমলিক কারা, এই স্বৈরাচারের প্যাসিস্টের দুষ্কৃতিকারী কারা, রয়ের এজেন্ট কারা, তারাই বলতে পারবে যারা গত 15 বছরে নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু 1 মাসের বিপ্লবীরা তো ভাই বলতে পারবে না। রাস্তায় নামছে, কিছু হয় নাই, অনেক বিপ্লবীর আমি নাম বলবো না, এই জুলাই অভ্যুত্থানে তাদের কোনো ত্যাগ নাই। দুই একদিন শুধু মিছিলে গেছে, এখন তারা বড় বড় পদ ক্যারি করছে আর মুখে বলে দিচ্ছে যে জুলাই আগস্টের অনেক কিছু হয়ে গেছে। তো এই জিনিসগুলো যখন কাজের থেকে যখন কথা বেশি হয়ে যায় সাগর ভাই, তখনই দেখবেন যে আমাদের সমস্যাটা সৃষ্টি হয়। তো এই ধরনের জায়গা থেকে আমি মনে করি যে এই সরকারকে ব্যর্থ নিয়ে আর একটা বিষয় বারবার আসছে, যে এই সরকারকে বিএনপি জামাত সহযোগিতা করছেন। আরে ভাই, কেন বিএনপি জামাত সহযোগিতা করবে? সরকার কি অসহায়? সরকার কি দুর্বল? যদি দুর্বল হয় তাহলে দায়িত্ব ছেড়ে দেন, যে সবল আছে তাকে দেন, আরেকজনের সহযোগিতা নিয়ে আপনাকে কেন চলতে হবে? 6 মাস হয়ে গেছে এখনো বলে যে বিএনপি জামাত সহযোগিতা করছে না। কি সহযোগিতা করবে আপনাকে? আপনি যখন ক্ষমতার শপথ নিয়েছেন, উপদেষ্টারা আপনাদেরকে বলেছেন যে আমরা সহযোগিতা করব, সব রাজনৈতিক দলগুলো বলেছেন, কোন রাজনৈতিক দল ফ্যাসিস্ট খুনি হাসিনার আচরণ করে নাই। তো এখন আপনাদের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কে বাড়াচ্ছে? 1 মাসের অতি বিপ্লবীরা বাড়াচ্ছে। আপনি তাদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে, তাদেরকে শেল্টার দেওয়ার কারণে আজকের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সুতরাং আপনাদের সবার এখন অতি দ্রুত সময়ের মধ্যে আমি বলবো একটা জাতীয় সরকার ছাড়া আগামী নির্বাচনে সম্ভব হবে না। এই সরকার নির্বাচন করার মুরুদ রাখে না, আমি যদি ভুল না বলি। কারণ কোনো কিছু সরকারের নিয়ন্ত্রণে নাই। গাজীপুরের ঘটনা, হাতিয়ার ঘটনা, প্রত্যেক ডিসি নিয়োগের ঘটনা, প্রত্যেকটা ডিসি কারা নিয়োগ করেছে তাদের বায়োডাটা নেন তো আপনি। যে গত 15 বছরে নির্যাতিত প্রশাসনের যে আমলারা ছিল তাদের মধ্যে 64টা জেলার মধ্যে কয়জন ডিসি হিসেবে গেছে? কয়জন জামাত বিএনপির সাথে সরাসরি সম্পর্ক আছে এই ডিসিদের মধ্যে? তো এইগুলো কারা করেছেন? জাতি সবকিছু সময় হলে একদম সবকিছু বলবে। আমি বলবো ব্যর্থতার দায় নিয়ে এই সরকারের পদত্যাগ করা ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নাই। আর রাজনৈতিক দলগুলোকে বলবো, জামাত এবং বিএনপি যে কথাটা আসছে, সরকারকে তারা এখন থেকে ন্যূনতম সহযোগিতা করার কোনো দরকার নাই। কারণ সরকারকে সহযোগিতা সরকার তো পারছে না। সরকার শুধু ব্লেম গেমের খেলা খেলছে, ফ্যাসিস্টের খুনি হাসিনার মতো। সরকার শুধু ফাঁকা আওয়াজ করছে, কাজের কাজ কোনো কিছুই করতে পারছে না। আজকে রাস্তায় নামছে চিকিৎসার জন্য, আজকে বিচারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে। সে আপনার স্বাস্থ্য উপদেষ্টা যখন পঙ্গু হসপিটালে দেখতে গিয়েছে সেখানে তার উপর হুমড়ে পড়েছে। আজকে জুলাই সিটি ফাউন্ডেশনের কি ভূমিকা ছিল আহত নিহতদের তালিকার ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে? কেন তারা প্রধান উপদেষ্টার বাড়ির সামনে যাবে? এই বিষয়গুলো তো সরাসরি সম্পৃক্ত জাতির সাথে, বিপ্লবের সাথে। তা আমি মনে করি যে এখন একটাই সমাধান, এই সরকারকে হয় রাজনৈতিক দলগুলো সহযোগিতা নিতে হবে, অন্যথায় সরকার ক্ষমতা ছেড়ে দিতে হবে। তাছাড়া এই সরকার সরকার কিন্তু বলেছে
যে আমরা এই বছরের শেষেই নির্বাচন দিবে, প্রধান উপদেষ্টা বলেছে। যদি তাই হয় তাহলে এখন থেকে তো আপনি নির্বাচনের ওয়ার্ক শুরু করতে হবে। 66টা জেলার মধ্যে আপনি যারা নির্যাতিত ছিল 15 বছর, যারা সত্যিকার অর্থ আওয়ামী একদম লীগের স্পষ্ট, দোসর না, তার মানে আপনি তাদেরকে বসাতে নির্বাচনটাতেই হবে, সমাধান ইউপিদের পাচ্ছেন, বসাতে বা হবে, আপনি মনে এসপিদের করছেন বসাতে হবে। নির্বাচনটাতেই সবার সমাধান হবে। প্রিয় দর্শক, আপনারা কি তাই মনে করেন কিনা? ইসমাইল সম্রাট, মনে না করছি না যে এখন সাগর ভাই, নির্বাচন নির্বাচন তো হবে। সুষ্ঠু নির্বাচন করার জন্য লেভেল প্লে ফিল্ড তৈরি করতে হবে না? তো সেটা কেন করছে না? সেটা কি একদিনে হবে? না এখনকার মতো যে ডেভিল হান্টের মতো একদিনের ঘোষণায় যে এখন সব ঠিক হয়ে গেছে এটা বলা যাবে? এটা হচ্ছে সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন। আপনাকে ডে বাই ডে ইনক্রিজ করতে হবে। তো সেই জায়গাগুলো তো সচিবালয় থেকে শুরু করে সরকারের আচরণে তো সেটা লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে সরকার কি নির্বাচন করবে আর কাকে বসাবে ক্ষমতা, কি করবে? তো সবকিছুই ধোঁয়াশা রয়ে যাচ্ছে। এবং এই সরকারের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে এই সরকার জনগণের সাথে বিচ্ছিন্ন। অর্থাৎ জনগণের মাইন্ডেড, জনগণের যে চাওয়া সেটা পূরণ করতে পারে না 6 মাসে। এজন্য সরকার এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তো সুতরাং অতি দ্রুত সময়ের মধ্যে যদি জনগণের সরকার সৃষ্টি না হয় তাহলে বাংলাদেশের জন্য ভয়াবহ পরিণতি আমার মনে হচ্ছে যে আগামী দিনে আমরা দেখতে পাবো। তো সেটার হাত থেকে ধন্যবাদ। বাঁচার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে লেভেল প্লে ফিল্ড করে নির্বাচনের পথে যাওয়া ছাড়া কোনো ওয়ে নাই। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা বলবেন। মারুফ মল্লিকের পরে আসছি আমি, সাজিদ সালাম। ডক্টর মারুফ মল্লিক, ডেভিল হান্ট কতটা সফল হবে বলে মনে করেন? এটাই কি একমাত্র সমাধানের পথ পাবে, নাকি আসলে শুধু নির্বাচনটা দিলে পরে সবকিছু সমাধান হতে পারে? প্রিয় দর্শক, আপনাদের মতামত জানতে জি, চাই। ধন্যবাদ সাগর ভাই। ছোট করে এই পর্যায়ে। অপারেশন ডেভিল হান্ট নিয়ে অন্য বক্তাদের মতো আমিও সন্দিহান। কারণ গত 6 মাসে সরকারের কার্যকলাপে আমাদের আশাবাদী হওয়ার মতো সুযোগ খুব কম। এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ এই সরকার যদি গত 6 মাসে খুব অ্যাক্টিভ কার্যকর ভূমিকা পালন করতে পারতো, তাইলে কিন্তু এখন অপারেশন ডেভিল হান্ট শুরু করার দরকার ছিল না। ডেভিলরা ঘুরে বেড়াচ্ছিল, এটা তো আমাদের সব বক্তারাই বলেছেন। তো ডেভিলদেরকে ধরার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি কেন? এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সরকার শুরু থেকেই একটু অতি কথন, কথা বেশি বলছেন কাজের চাইতে। তাদের আসলে কাজ বেশি করা উচিত ছিল। এই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই আমি দেশে গিয়েছিলাম, এবং আমি নভেম্বর মাস পর্যন্ত ঢাকায় ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে নভেম্বর মাসের আমি অন্য কোনো হিসাবে যাব না, জাস্ট আমি যদি ঢাকার ট্রাফিকের কথা চিন্তা করি, আমি নভেম্বর পর্যন্ত যেটা দেখলাম, ঢাকা শহরে কার্যত কোনো ট্রাফিক ল ছিল না। এই যে যে দিক দিয়ে বিশেষ করে রাতের বেলা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়, এদিক দিয়ে গাড়ি, ধরেন আপনি মগবাজার চৌরাস্তায় যাচ্ছেন বা বাংলা মোটর চৌরাস্তা পার হচ্ছেন, কে কোন দিক দিয়ে গাড়ি ঢুকাই দিচ্ছে এটার কোনো হিসাব নাই। এখন এই ট্রাফিক কন্ট্রোলের জন্য কিন্তু আপনার খুব যে বেশি কঠিন। আরেকটা জিনিস আমি বলি, এই 5 থেকে 8 তারিখ পর্যন্ত ঢাকায় কিন্তু ট্রাফিক কন্ট্রোল করেছে ছাত্ররা, এবং ওই ওই 3 দিন কিন্তু ঢাকায় চমৎকার ট্রাফিক ছিল। এরপরেই যখন সরকার দায়িত্ব নিল, ছাত্ররা চলে গেল ঘরে, এই যে একটা হযবরল পরিস্থিতি তৈরি হলো। এখন এই ট্রাফিক কন্ট্রোল করাটা খুব কঠিন কাজ না, এরা যদি চাইতো। ধরেন একটা কি হয়েছে যে আমাদের অধিকাংশ ট্রাফিক বা পুলিশ পালিয়ে গেছে, বা তাদের কাজ করার আগ্রহ নাই। সরকার চাইলে আমাদের যারা অবসরে চলে গিয়েছেন ট্রাফিক পুলিশে তাদেরকে ফিরিয়ে আনতে পারতেন। ছাত্রদেরকে বলতে পারতেন যে ঠিক আছে, আপনারা আমাদের সঙ্গে কাজ করেন, আমরা আপনাদেরকে কিছু টাকা পয়সা দিব, ট্রাফিক কন্ট্রোল করেন। এটা কিন্তু আমরা এরকম সিদ্ধান্ত সিদ্ধান্ত তো মনে হয়েছিল না, না, এর কার্যকর হয় নাই তো। মানে সিদ্ধান্ত কার্যকর হয়নি, এই ডাক করে সমস্যা। হইলো। এবং এরপরে তো আমরা দেখলাম যে আমি 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 যতদিন ছিলাম, এখন কি অবস্থা আমি জানি না, আমি যতদিন ছিলাম আমি কার্যত কোনো ট্রাফিক ল দেখি নাই। এখন বাংলাদেশে এইরকম একটা অবস্থা যদি আপনি, একটা সরকার তো আছে যেভাবেই হোক, সরকার গঠিত হয়েছে, হয়তো বা রাজনৈতিক সরকার না, এইটার জন্য তো খুব বেশি যে আপনার সদিচ্ছা বা পরিশ্রম করতে হবে তা কিন্তু না। চাইলেই হুম। সরকার পারে, কিন্তু এটা করে নাই। সার্জিস যেটা বললেন, সরকারের এই যে আমাদের যারা উপদেষ্টা পরিষদে আছেন, দায়িত্বে আছেন, তারা হচ্ছে 9টা 5টা অফিস করবেন, আর মিডিয়াতে কথা বলবেন আমরা এই সংস্কার করব ওই সংস্কার করব, আর নির্বাচনের কথা উঠলে একটু ক্ষেপে উঠবেন। এইটা তো আসলে কোনো সরকারের ভূমিকা হতে পারে না। তাদেরকে কিন্তু কার্যকর ভূমিকা পালন করতে হবে। তো আমি আমি যেটা বলবো, কিন্তু আমি আবার ইসমাইল সম্রাটের সঙ্গে দ্বিমত পোষণ করছি, তাই বলে আমরা এই সরকারকে পদত্যাগ করতে বলবো না। তাহলে আরেকটা জটিলতায় তৈরি হবে। এই সরকার আমাদের, আমরা কিন্তু এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে যে আমরা তাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি, এরপরে এই সরকার গঠিত হয়েছে। এই সরকার আমাদের, এই সরকারকে আমাদের সহায়তা করতে হবে এবং এই সরকারকে বাধ্য করতে হবে হুম। আলোচনার ভিত্তিতে যে আপনাদের এটা করতে হবে। সেই জায়গায় আমাদের যেতে হবে, সেই আস্থার জায়গাটা আমাদেরকে গড়ে তুলতে হবে। আর আর দ্বিতীয়ত, আমি যেটা বলবো, সার্জিস যেটা বললেন যে উনার দেখলাম যে সরকারের খুব সমালোচনা করলেন। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে,
যে সরকারে তো ছাত্রদের 3 জন প্রতিনিধি আছেন, আহ, হুম তারা কি ঠিকমতো ভূমিকা পালন করতে পারছেন না? সরকারে তারা যে মতামতগুলো দিচ্ছেন, কথাবার্তা বলছেন, সেগুলা কি সরকার শুনছে না? আমাদের কাছে পরিষ্কার না। কারণ আমি তো আশা করি যে, আমি তো মনে করি যে ছাত্র যেই 3 জন প্রতিনিধি আছেন তারা জনগণের প্রতিনিধিত্ব করছেন, এই হুম আগস্ট বিপ্লবের প্রতিনিধিত্ব করছেন তারা। তাদের যে জি নেতৃত্ব, তাদের যে পরিচয় একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠেছে, তাদের একটা গণচরিত্র আছে, তারা হুম গণমানুষের প্রতিনিধিত্ব করছেন। আমি তো আশা করি যে তারা নিশ্চয়ই সরকারের যখন কথা হয় গণমানুষের কথাগুলো বলছেন। এখন সরকার কি সেটা আমলে নিচ্ছে না? তাদের কথাবার্তা কি বাস্তবায়িত হচ্ছে না? কারণ হুম এটা তো খুবই দুঃখজনক। সার্জিস যেটা বললেন যে গাজীপুরে ঘটনা ঘটার পরে তিনি দৌড়ে গিয়েছেন। ও, আমি বলতে ভুলে গিয়েছি, সার্জিসকে শুভেচ্ছা। সার্জিস নতুন জীবনে প্রবেশ করেছেন। তো আমরা হুম, তার এই নতুন জীবনের সুখী সমৃদ্ধি জীবন কামনা করি। তো দেখেন, এই এই অবস্থায় কিন্তু সার্জিস খুব দ্রুত চলে গেলেন তার সঙ্গী চলে সাথী গেছে। বা বন্ধুদের নিয়ে। রাতেই চলে গেছে, হ্যাঁ। রাতেই চলে গেলেন, আমি দেখেছি কালকে রাত্রে, আমি ওনার ফেসবুকে এই দেখেছি। দায়িত্ব করার কথা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার। হ্যাঁ, দায়িত্ব থেকে সেটাই বলছি আমি। উনি কিন্তু যাচ্ছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পরদিন সকাল পর্যন্ত জানেই না সরকার ঘটনাটা। জানতে জানতে পারছে না। এটা খুবই একটা আশ্চর্যজনক কথাবার্তা। এখন সরকারে তো তাদের প্রতিনিধি আছে, তাদের কি কথাবার্তা হয় না? আমার মনে হচ্ছে এই দূরত্বগুলো কমিয়ে আনতে হবে, কাজ করতে হবে। হুম, আর আরেকটা কথা হচ্ছে যে গাজীপুরে যখন তারা শুনতে পারলো যে আখম ও মুজাম্মেল হকের বাড়িতে ডাকাতি হচ্ছে, ছাত্ররা যে দৌড়ে চলে গেল, এই জায়গায় তাদেরকে সতর্ক হতে হবে। তারা নিজেরা না গিয়ে তারা সঙ্গে পুলিশ বা সেনাবাহিনী বা যৌথ বাহিনীর যারা ছিল তাদেরকে সঙ্গে নিয়ে যেতে পারতেন, তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটতো না। আর জি পরিশেষে আমি যেটা বলবো, যে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি আছে, জামায়াত ইসলামী আছে, মানে ছাত্রদের একটা দল হবে, বা গণ অধিকার পরিষদ আছে, যারা বিপ্লবের সপক্ষের শক্তি, আমি হুম তাদেরকে বলবো যে আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে, বিএনপিকে প্রতিপক্ষ না মনে করে, বা ছাত্রদের যে নতুন দল হচ্ছে তাদেরকে প্রতিপক্ষ না করে, জামায়াত ইসলামীকে প্রতিপক্ষ মনে না করে, আপনারা নিজেরা নিজেদের রাজনীতিটা করেন। বিএনপি জি যদি টেম্পু স্ট্যান্ড দখল করে থাকে, বিএনপি যদি চাঁদাবাজি করে, বিএনপি যদি দখলদারি করে, ভোটে সেটার তারা ভোগ করবে, রিফ্লেকশন। জনগণ সেই দায়িত্ব নিবে। জামাত রাইট। যদি দায়িত্ব পালন করতে না পারে, সেটা সবাই জামাতের। সবাই ভালো কাজ করার প্রতিযোগিতা করেন, একে যেই অপরের জামাতের যেই সুবিধা হয়। জি দায়ী দায়িত্ব আছে সেটা জনগণ হিসাব হুম, করবে। এখন জামাতের আগ বাড়িয়ে বলার দরকার নেই বিএনপি কোথায় টেম্পু স্ট্যান্ড দখল করছে, সেটা হুম, তারা সতর্ক করে দিতে পারে। যার যার কাজটা আপনারা যে যে করেন, ছাত্ররা হুম, দল করবে, ছাত্রদের দল গঠনে আপনারা সহযোগিতা হুম, করেন। আমি মনে করি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগের এই রাজনীতিতে ফিরতে পারবে না। আমাদের ফিরতে দেওয়া উচিত হবে না। আওয়ামী লীগ যদি কোনোভাবে রাজনীতিতে ফিরে আসে, এই জুলাই আগস্টের শহীদদের সঙ্গে আমাদের বিশ্বাসঘাতকতা করা হবে, বেইমানি করা হবে। তাদের ধন্যবাদ। রক্তের উপর দাঁড়িয়ে আমরা আওয়ামী লীগকে ফিরতে দিতে পারি না। আমি শেষ জি করছি। তাহলে সেই জায়গায় কি হবে? এই যে আওয়ামী লীগের চলে যাওয়ার যে রাজনৈতিক শূন্যতাটা তৈরি হয়েছে, সেই শূন্যতা তৈরি করবে ছাত্রদের নতুন দল। তারা নতুন দল গঠন করবে, সেই রাজনৈতিক দল গঠনে অন্যান্য দলগুলো সহযোগিতা করুক, কারণ তারা তো একই জায়গা থেকে এসেছে। তাদের আদর্শগত ভিন্নতা থাকবে, তাদের বিভিন্ন ধরনের মত ভিন্নতা থাকবে, কিন্তু তারা তো বিপ্লবের সপক্ষের শক্তি। হুম সেই জায়গা থেকে আমি মনে করি একে অপরের পিছনে সমালোচনা না করে, কাদা ছোড়াছুড়ি না করে, যার যেই কাজের হিসাব আছে সেটা জনগণ ভোটে মিলিয়ে দিবে, হিসাব হুম চুকিয়ে দিবে, আপনারা শুধু একটা আপনাদের কাজটা করেন। শুধু একটা জবাবদিহিমূলক রাজনীতি আর নির্বাচন প্রয়োজন, যেটি জি, যথাসময়ে হওয়া উচিত। ঠিক। সংস্কার সংস্কারের একটা ভালো আমি সংস্কার একটু করে। এক লাইনে একটা কথা বলি, এটা আমি শেষ করতে চাচ্ছি। সংস্কার তো আমাদের অবশ্যই করতে হবে, কিন্তু আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে এই সংস্কার সংস্কার নিয়ে যেন নির্বাচনটা পিছিয়ে না যায়, এবং আমাদের জি মধ্যে কোনো বিভাজন বা বিভেদ তৈরি না হয়। ফারুক জি, ভাই, আপনাকে ধন্যবাদ। সমালোচনা তো গণতন্ত্রের সৌন্দর্য, এটা তো করলে তো সমাধানের পথ বেরিয়ে আসে, না, করতে হবে তো না, 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 সেটাই যে শত্রুতায় রূপান্তর হয়ে অন্য কোনো শক্তি সমালোচনা আপনার ধরেন, আর গণতন্ত্রের সৌন্দর্য দল হিসাবে আপনি সমালোচনা করবেন, কিন্তু আপনি যদি একটা দলকে আপনি আপনি ডিফেম করতে চান, ধরেন এই যেইভাবে আমি দেখলাম যে বিএনপির বিরুদ্ধে একদম অনলাইনে ঝাঁপিয়ে পড়েছে, যে বিএনপি মানেই একটা মানে দখলদার, সন্ত্রাস, চাঁদাবাজিদের দল। আরে ভাই, চাঁদাবাজি তো সবাই করে। এটা হচ্ছে ফ্যাসিবাদী ইসলামী কি বয়ানের চাঁদাবাজি আরেকটা নয়? রূপ হচ্ছে এটা আর কি। জি ধন্যবাদ, আসছি আপনাদের কাছে, তাহলে আসছি রসিদ আপনার দিয়েই ধন্যবাদ টাকা নেই আপনাকে। নির্বাচনের কাছে। দর্শক, ডক্টর এই মারুফ মল্লিক, কাদা ছোড়াছুড়িটা বন্ধ করা উচিত বলে আমি মনে করি। ডক্টর মারুফ মল্লিকের এই পরামর্শটাকে আপনার কিভাবে দেখেন, আপনার মতামত জানান। জনাব সাজিস আলম, অনেকগুলি প্রশ্ন ইতিমধ্যে আপনার কাছে করা হয়েছে, আপনি দয়া করে বলুন।
আচ্ছা, প্রথমে হচ্ছে মারুফ ভাইয়ের সাথে আমি একটা বিষয় একদম সম্পূর্ণ একমত যে অবশ্যই আমাদের যারা ছাত্র প্রতিনিধি সেখানে গিয়েছিল তাদের সতর্ক থাকা উচিত ছিল, এবং অবশ্যই তাদের যৌথ বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে বা তাদেরকে সাথে নিয়ে যাওয়া দরকার ছিল। এটা তাদের জায়গা থেকে তাদের ভুল হয়েছে, হয়তো এটা যদি না করতো তাহলে এত বড় একটা ঘটনা নাও ঘটতে পারতো। আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যে সরকার আসলে স্টুডেন্টরা চালাচ্ছে, আসলে এই বিষয়টা কিভাবে আসলে বাস্তবসম্মত বা প্রাসঙ্গিক হতে পারে? আমাদের সরকারে 3 জন ছাত্র প্রতিনিধি আছে, 2 জন ছাত্র প্রতিনিধি 2টা করে মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, একজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে আছেন, কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে নেই। তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বিভিন্ন বিষয়ে কাজ করেন। আমাদের যে 2 জন ছাত্র প্রতিনিধি 2টি মন্ত্রণালয়ে আছেন, খুব স্বাভাবিকভাবে আপনি যদি চিন্তা করেন যে তিনি তার 2টি করে মন্ত্রণালয় সামলানোর পরে তিনি বাকি যে অন্যান্য আরো আমি ধরছি 30টি 40টি মন্ত্রণালয় আছে, কোনোভাবেই কি তার সম্ভব সেই মন্ত্রণালয়গুলোর খোঁজ রাখা, সেগুলোর কাজ করা, কোথায় ভুল হচ্ছে সেগুলো জানা, তারপর রাইটটা তাকে বলা, এই অ্যানালাইসিস গুলো করা? এটা তো সম্ভব না। যেই জিনিসটার জন্য আমি নাহিদ ইসলামকে দায়ী করতে পারি তার 2টা মন্ত্রণালয়, আসিফ মাহমুদকে জবাবদিহিতার আওতায় আনতে পারি তার 2টা মন্ত্রণালয়। তো এই বিষয়ক মন্ত্রণালয় কোনো কিছুতে আমরা তাদেরকেও প্রশ্নবিদ্ধ করি। কিন্তু ধরেন আজকে আপনি বিচার বিভাগ সংক্রান্ত একটি সমস্যা দেখছেন, সেটি তো আপনি ছাত্র প্রতিনিধিদের বলতে পারেন না। আজকে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছেন, সেটি আপনি ছাত্র প্রতিনিধিদের বলতে পারেন না। আজকে আপনি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি রোধ হচ্ছে না, সেটি আপনি গিয়ে ছাত্র প্রতিনিধিদেরকে দায় করতে পারেন না। সবচেয়ে বড় কথা, আমরা প্রত্যেকে নির্দিষ্ট কিছু জায়গার জন্য রেসপন্সিবল। সেটার জন্য এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আপনি দায়ী করে দিতে পারেন না যে কোনো ব্যর্থতার জন্য। যদি সেটার জন্য দায়ী হয় তাহলে একইভাবে বিএনপিও দায়ী, ছাত্র দলও দায়ী, কারণ তারাও তো এই অভ্যুত্থানের শক্তি, তারাও তো এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। একইভাবে একজন রিক্সা চালকও দায়ী। ব্যাপারটা এরকম না, আমরা আমাদের নিজেদের জায়গা থেকে দায়গুলো নিতে হবে। আমরা আমাদের জায়গা থেকে ছাত্র প্রতিনিধি যারা যেই মন্ত্রণালয়ে রয়েছে তাদের দায় আমরা তাদেরকে দেই। আমরা অন্যান্য উপদেষ্টাদেরকে মনে করি তারা স্বাধীন স্বতন্ত্র সত্তা, এই জন্য তাদের যে কোনো বিষয় আমরা তাদের সমালোচনা করি। তাদের একটি নির্দিষ্ট যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়কে সামনে রেখে তাদেরকে বিভিন্ন প্রশ্নের আওতায় আমরা নিয়ে আসি। তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো একটি ব্যর্থতার দায় কোনোদিন এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, আন্দোলন করেছে, তাদেরকে সামগ্রিকভাবে দিয়ে দেওয়া যায় না। এইটুকু যদি আমরা দিয়ে দেই, আসলে আমরা মনে করি যে এটি আমরা ব্যর্থতাকে আরো সামনের দিকে প্রলম্বিত করব। আমাদের জায়গা থেকে বেশ কিছু বিষয় রয়েছে। দেখুন, আমি একটা জিনিসে একটু মানে দুঃখের সাথে দ্বিমত জানিয়ে যাই। আমার কাছে মনে হচ্ছে ইসমাইল সম্রাট ভাই যে একটি কথা বলেছেন, তিনি 3বার বলেছেন, আমি 3বারই নোট করেছি বিষয়টা। এটি খুবই দুঃখজনক, এবং আমার মনে হয় যে তিনি যখন বললেন এভাবে যে 1 মাসের অতি বিপ্লবীরা, এটা বলে এই বিপ্লবে 36 দিনে আমি ধরে নিচ্ছি যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বা অংশগ্রহণ করেছেন তাদেরকে ছোট করা হয়েছে, এবং আমি আমার জায়গা থেকে মনে করি এটা আমাদের অকৃতজ্ঞতা। আসলে আমরা 16 বছর না, আমি 1600 বছর সংগ্রাম করি, দিন শেষে যাদের বিচক্ষণতা দূরদর্শিতা নেতৃত্বে 36 দিনে কিংবা যাদের অংশগ্রহণে ইভেন 36 দিনে এত বড় একটা স্বাধীনতা এসেছে, যেটা বিগত 16 বছরে অন্যান্য লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েও যে কোনো সীমাবদ্ধতার কারণে, হোক ভিতরে ভিতরে নেগোসিয়েশন, হোক তাদের দূরদর্শিতার অভাব, হোক নেতৃত্বের অভাব, হোক ঐক্যবদ্ধ হওয়ার অভাব, যে কোনো অভাবের কারণে যারা করতে পারেনি তাদেরকে এই স্পেশাল একটা থ্যাঙ্কস গিভিং মনোভাব চিন্তা ভাবনা থাকা উচিত তাদের প্রতি, যারা 36 দিনে না, ইভেন এটা যদি একদিনও হতো, একদিনে যেই অতি বিপ্লবীরা, ইভেন আপনি যেই বিশেষণে তাদেরকে বিশেষায়িত করেন না কেন, যারা জীবনের মায়া ত্যাগ করে এই কাজটা সামনে থেকে করেছে, তাদের প্রতি আজকে 25 সালে নয়, 2050 সালে গিয়েও ওই মিনিমাম রেসপেক্ট আমাদের থাকা উচিত। এরকম একটা থিন লাইন টেনে দিয়ে 1 মাসের অতি বিপ্লবী তাদেরকে ছোট করা আমাদের ছোট মন মানসিকতার পরিচয়। আমরা যেন এটা ভবিষ্যতে না করি। কিন্তু জনাব এই সার্জিস বিষয়ে আলম, দায় আমি নিতে আমি আমাদের জায়গা বিপ্লবীদেরকে থেকে বলি নাই, আমি বলেছি অতি বিপ্লবী। আপনি তো বিপ্লবী, আমি বিপ্লবী, আমরা না অতি বিপ্লবী। আমি কিন্তু কথাটা স্পষ্ট করে বলেছি, আমরা সবাই বিপ্লবী যারা আন্দোলনের সাথে ছিলাম। কিন্তু কেউ কেউ অতি বিপ্লবী সেজেছে, যে তার যা যা করেছে তার থেকে অনেক বেশি বিপ্লবী সাজছে, সেটাকে আমি বলেছি অতি বিপ্লবী। আমি বিপ্লবীদেরকে ছোট করি নাই। ভাই এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে 2 জায়গা থেকে আমান ভাইয়ের থেকেও এসেছে, সম্রাট ভাইয়ের থেকেও, যে আহত এবং শহীদ পরিবার, ট্রু
ভাই একদম আমাদের শহীদ পরিবারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যা করা দরকার ছিল, আহতদের জন্য যা করা দরকার ছিল ততটুকু করে নাই। হয়তো তারা তাদের জায়গা থেকে চেষ্টা করেছে, চেষ্টারও কমতি থাকতে পারে, সীমাবদ্ধতা অনেক ছিল, যতটুকু করা উচিত ছিল ততটুকু হয় নাই। কিন্তু ভাই যেটুকু করেছে, এই ফাউন্ডেশন করেছে, এই সরকার করেছে। আমাদের জায়গা থেকে আমি ফাউন্ডেশনে 2.5 মাস দায়িত্বে ছিলাম। আমি ফাউন্ডেশনে এখন পর্যন্ত আমার তখন পর্যন্ত সার্জিস প্রায় ভাই, 850 সার্জিস ভেরিফাইড। ভাই, ভাই শেষ করি আমান যেটুকু ভাই, করেছে তারপর আপনি সরকার বললেন করছে মানে আপনার ভাই সময়। সরকারই তো প্লিজ। করবে। আপনি জুলাই ফাউন্ডেশনই তো করবে, এক্স্যাক্টলি ভাই। যেটুকু করেছে মানে আপনারাই তো করবেন। এই জন্যই তো ভাই দায়িত্ব দেওয়া হয়েছে আমি শেষ আপনাদেরকে। করি ভাই, শেষ করি ভাই। মানে সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে যখন সিস্টেমটাতে ওয়ার্ক করি, তখন এটা সীমাবদ্ধতা আমরা দেখে ওই বিষয়গুলো অ্যাড্রেস করতে পারি। বাইরে থেকে যত সহজে মনে হয় একটা জিনিস ফাংশন করা, এত সহজে চাইলেও ফাংশন করানো সম্ভব না। আমাদের এই ফাউন্ডেশনের একটা অফিসকে বড় করার জন্য আমাদের অন্তত 10টা অফিসে যেতে হয়েছে, আমাদেরকে এখানে আর 1000 স্কোয়ার ফিট একটু জায়গা দেন। তো এই যে প্রত্যেকটা ধাপে ধাপে যে সীমাবদ্ধতা, ভাই মানে আমরা তো ধরেন শেখ হাসিনাকে সবাই মিলে দেশ ছাড়া করেছি, কিন্তু এই যে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে তার যে মানুষজন, তারা কিন্তু এখনো ওইগুলোতে হয় ঘাপটি মেরে বসে আছে, না হয় তারা তেল দেওয়া শুরু করেছে। তারা এখন মাইম্যান সাজার চেষ্টা করছে, কিন্তু তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অসহযোগিতা করছে। আমি আমার এই ফাউন্ডেশনের 2.5 মাস সময় আমি দেখেছি 850 ভেরিফাইড শহীদ ছিল। সেখানে আমি আমার 2.5 মাসে 650 শহীদ পরিবারের কাছে আর্থিক সহযোগিতার চেক নিয়ে গেছি। এটা নিয়ে বিন্দুমাত্র দ্বিধা নেই যে সেই সহযোগিতাটা প্রত্যাশিত কিনা, সেটাই যথাযোগ্য কিনা, এগুলো নিয়ে প্রশ্ন হতে পারে। বাট আমরা আমাদের জায়গা থেকে গিয়েছি। আপনারা আপনাদের জায়গা থেকে হয়তো 3 মাস আগের যে কথা, ওই কথাটা এখনো বলছেন গতানুগতিক ভাবে, যে শহীদ এবং আহতদের কোন লিস্ট প্রকাশনে কে বলছে ভাই? আপনারা সার্চ করেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এমআইএস এ গিয়ে দেখেন তাদের পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করা হয়েছে। তবে এটি বলা হয়েছে নতুন করে যদি এখানে কেউ বাদ পড়েন, তাহলে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো সিভিল সার্জন অথবা জেলা প্রশাসনের কাছে দিয়ে আপনারা ইনক্লুড করাতে পারবে। আলাদা করে লিস্ট প্রকাশ করা হয়েছে, আমরা যেন ইনফরমেশন গুলোতে একটু আপডেট থাকে। আমাদের জায়গা থেকে দেখেন ভাই, একটা ক্লিয়ার কথা, আমরা আমাদের জায়গা থেকে বলি, আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি, বেঁচে আছে এটা যেমন বোনাস, নতুন করে যতটুকু করার সুযোগ হয়েছে এটা একটা আমানত ভাই। আমরা আমাদের এই 27 বছরের জীবনে কোনোদিন কল্পনাই করি নাই আজকে থেকে 1 বছর আগে যে আমরা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ভূমিকা রাখার মতো এমন একটা জায়গায় এই 1 বছরের মাথায় চলে আসবো। ইভেন আমাদের জীবদ্দশার শেষ সময়েও আমরা এটা কল্পনাই করি নাই যে মারা যাওয়ার আগেও আমরা এরকম একটা জায়গায় থাকবো। ভাই আমরা আমাদের চোখের সামনে 1000 কোটি টাকার মালিক মানুষকে দেখছি যে মাথা নিচের দিকে দিয়ে হাঁটতেছে, দাড়ি ছেঁচে ফেলতে হয়েছে ভাই। আমরা আমাদের চোখের সামনে দেখছি বড় বড় মন্ত্রী ছিল, হাতে হাতকড়া পরে মাথা নিচের দিকে দিয়ে হেঁটে যাইতে হইতেছে। এগুলা তাদের কর্মের ফল ভাই। তো আমরা আমাদের জায়গা থেকে যেটুকু পেয়ে গিয়েছি কল্পনার বাইরে অনেক বেশি। এখন এসব অর্থ ক্ষমতা আমাদেরকে ভাই টানে না। টানলে শেখ হাসিনা এখন এই বাংলাদেশ আমাদের যা অফার করতে পারবে, শেখ হাসিনা তার চেয়ে বেশি অফার করে ফেলছিল, দেওয়ার জন্য প্রস্তুত ছিল, এগুলো টানে না। কিন্তু ভাই আমরা তো এই সিস্টেমটাকে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যে জায়গাটাতে দেখছি। দেখেন আমান ভাই একটা কথা বললো, কিংবা সম্রাট ভাই বললো, তার সম্রাট ভাই একবার একটা বললো যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করা উচিত না। আবার তিনি বললেন যে এখন একটা সমাধান হচ্ছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নেয়া। সো বিষয়টা কিন্তু কনফ্লিক্ট, বাট ট্রু হচ্ছে এটাই, রাজনৈতিক দলগুলো সহযোগিতা লাগবে, প্রত্যেকটা স্টেক হোল্ডারের লাগবে। এটা যদি জনগণের দ্বারা নির্বাচিত একটা সরকার হয়, ইভেন ধরেন একটা নির্বাচন পরে যে সরকারে আসবে, তাকেও যদি অন্যান্য স্টেক হোল্ডার গুলো সহযোগিতা না করে, তার ঠিক মতো ফাংশন করা সম্ভব না। আমলাতন্ত্র বলি, বিরোধী দল বলি, জনগণ বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, এই স্টেক হোল্ডার গুলো যদি ঠিক মতো ফাংশন না করে, সহযোগিতা না করে, যত বড় নির্বাচিত সরকার হোক, তার দ্বারা কোনোদিন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এখনো তো আমরা ওই স্টেক হোল্ডার গুলোরই সহযোগিতা চাচ্ছি। এই জায়গায় রাজনৈতিক দলের ভূমিকা অনেক বড়। দেখেন আমান ভাই একটা কথা বললেন, এই অভ্যুত্থানে ছাত্র জনতা নিউট্রালি যারা অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তারা তাদেরকে ব্যতি রেখে আমি যদি রাজনৈতিক দলগুলোর কথা বলি, অংশগ্রহণের দিক থেকে খুব স্বাভাবিকভাবে যেই দল যত বড়, তার কর্মীর অংশগ্রহণের সংখ্যা তুলনামূলকভাবে, একদম কনক্রিট যদি না বলি, তুলনামূলকভাবে বেশি হওয়ার কথা। সেই হিসেবে বিএনপির কথা বলি, ছাত্র দলের কথা বলি, তাদের কিন্তু একটা বড় অংশগ্রহণ অবশ্যই ছিল নির্দ্বিধায়।
কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, এখন একইভাবে রাষ্ট্র সংস্কারের জন্য তাদের একটা বড় ভূমিকা পালন করতে হবে। ভাই, আমরা আমাদের জায়গা থেকে কখনোই বলবো না যে বিএনপির সকল মানুষ সহযোগিতা করছে, অসহযোগিতা করছে, নেভার। আমরা আমাদের জায়গা থেকে বলবো যে 95% বিএনপির মানুষই সহযোগিতা করছে, তারাও রাষ্ট্রের ভালো চায়। 5% মানুষ ভাই করছে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই 5% মানুষ হচ্ছে গুরুত্বপূর্ণ 5% মানুষ, যারা বাকি 95% মানুষকে প্রভাবিত করতে পারে। ভাই, আজকে আপনি শহীদ পরিবারের কথা বলছেন না, বিচারের কথা, আমি নিজে সাক্ষী। ধরেন বিএনপির কেন্দ্রীয় কমিটিতে 300 জন মানুষ আছে, সাপোজ 295 জনই চায় বিচার হোক, সহযোগিতা করছে। কিন্তু 5 জন কেন্দ্রীয় কমিটিরই এরকম গুরুত্বপূর্ণ মানুষ আছে যারা বাধ্য করে শহীদ পরিবারকে মামলা দিয়েছে, তাদেরকে দিয়ে দেওয়াইছে। তারা দিতে চায় নাই, দেওয়াইছে কেন? কিছু মানুষকে তাদের জায়গা থেকে হাতে রাখার জন্য। তারা তাদের জায়গা থেকে কিছু মানুষকে একদম জিম্মি করে মামলা বাণিজ্য করছে, কিছু মানুষকে মামলায় নাম দিয়ে তাদেরকে বাগে নেওয়ার ট্রাই করছে, ম্যান একটু পাওয়ারটা এদের তাদের সাথে হাতে সার্জিস ভাই প্লিজ, এদের সাথে প্লিজ একটু একটু আমি অ্যাড করি। এদের সাথে একটা রাষ্ট্র আছে, একটা রাষ্ট্রীয় কাঠামো আছে। সেই রাষ্ট্র ওই 5% মানুষ দ্বারা যাদের নিয়ন্ত্রিত হচ্ছে আপনার কথা মতো, তারা যেটা ভাই। সৎ, আমি যেটা ভাই সাদা, ভাই আমি যে আমি শেষ করি ভাই, আমি শেষ করলেই আপনারটা ক্লিয়ার হয়ে যাইতো। ভাই, আমি কিন্তু কখনো বলিনি 5% মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, কিন্তু কথাটা হচ্ছে এই 5% মানুষের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। এবং বাকি সাধারণ 5%-এর মতো তারা কম ইম্পর্টেন্ট না, তারা তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবি ধারণ করে। এবং আমাদের ভাই, শুধুমাত্র এই যে রাজনৈতিক দলকে আমি দায়ী করবো না, এবং আমি কিন্তু বলছি যে অল্প কিছু সংখ্যক মানুষ। একটা জিনিস দেখেন, পুরো একটা জেলায়, আমি মনে করেন আমার একটা ক দল আছে, পুরো একটা জেলার ক দলের জেলা সভাপতি, সেক্রেটারি, বাকি ওই জেলার যদি 5 লক্ষ মানুষ থাকে, তাদের যে কিছু গুরুত্বপূর্ণ পলিসি মেকিং ইম্পর্টেন্ট একটা কথা, এবং তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো এই জায়গায় কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জ চলে আসে, যেটা বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করে। এখন এখানে একটা বড় জিনিস হয়েছে ভাই, আমরা আমাদের জায়গা থেকে যেটা ফেস করতেছে, এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমলাতন্ত্র, এরা অলরেডি ভাই, এদের তো বিগত 16 বছরে তেল দিতে দিতে তারা অভ্যস্ত। এবং তারা এই কালচার থেকে বের হইতে পারে না এই 6 মাসে। তারা অলরেডি, বিএনপি চায় না যে তাদেরকে, বিএনপি কে তারা গিয়ে তেল দিক, কিন্তু ভাই তারা অফিস শেষ করে গুলশানের আশেপাশে ঘোরাঘুরি করে তেল দেওয়ার জন্য। বিএনপির কোনো বড় লিডার প্রত্যাশাই করে না তারা আসুক। ধরেন আমার বিএনপির একজন বড় লিডার, সাপোজ ধরেন আমার পার্থ ভাই, খুবই ভালো মানুষ, তার কথা শুনে আমরা বড় হয়েছে, তার কথা শুনতে আমাদের ভালো লাগে, এখনো তার জি, সাজিস কথা শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছি না প্রিয় দর্শক। আপনারা শুনছেন সাজিদ সালামের কথা বলি, খুব গুরুত্বপূর্ণ। তিনি সব অভিযোগের উত্তর দেওয়ার চেষ্টা করছেন। আপনারা এই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন যারা দেখছেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন খেয়াল করে। প্রতিদিন রাত 9টা 30 মিনিটে বাংলাদেশ সময় আমরা অনুষ্ঠানটিকে শুরু করি। আপনারা নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটিকে খেয়াল করে ক্লিক করে রাখুন, তাহলে আপনারা প্রতিদিন দেখতে পাবেন আমাদের অনুষ্ঠান। সাজিদ সালাম এখনো শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন সার্জিস? সার্জিসের কথা শুনতে পাচ্ছি না এখনো পর্যন্ত। সার্জিস আলমের চার্জ শেষ হয়ে গেছে। হ্যাঁ, নেটওয়ার্কে কোনো একটা সমস্যা হয়তো থাকতে পারে। সাগর ভাই, আমি আমি একটু কথার পাকে সার্জিতে একটা এই প্রশ্ন তুমি করতে চাই, তুমি সেটা পরে বলো। আর বিএনপি বড় দল, আমাদের অনেক অভিযোগ না না, আসছে, বিএনপি কথা না, বলতে সেটা হবে, আমি বুঝছো? আমি সম্রাট চিকিৎসা, বলো, যেটা থামো। এই জুলাই আগস্টের আন্দোলনের সবচেয়ে সেনসিটিভ বিষয় হচ্ছে আহতদের চিকিৎসা। এটা নিয়ে যখন প্রশ্ন উঠবে, তখন বুঝতে হবে সরকার রাইট পথে নেই। কয় হাজার কোটি টাকা লাগবে তাদের চিকিৎসা করতে? কয় হাজার কোটি টাকা সরকার সেটা বলতে হবে। যদি সরকারের কাছে না থাকে, আমরা বিপ্লবীরা আছে, আমরা সবাই সাহায্য করব। কিন্তু কিন্তু একজন গিয়ে না, আহত যারা, সাগর ভাই প্লিজ, আহত- একজন গিয়ে সিম্পিতি করে এই 10 টাকার ওষুধ কিনে দিবে, আরেকজন গিয়ে 1000 টাকা দিয়ে ছবি উঠাই চলে আসবে। এটা কি বিপ্লবীদের সাথে যে আচরণ হ্যাঁ, করা হচ্ছে, এটা এখানে কি ঠিক এখানে হয়েছে? আরেকটা বিষয় আছে, যতটুকু আর আমি সবচেয়ে আমার বড় কাছে ব্যর্থতা, তথ্য আমি আছে বলি বা তথ্য সবচেয়ে বড় এসছে, ব্যর্থতা হচ্ছে আহতরা ডক্টর আহতরা ইউনূস এমন কিছু সরকার যে দাবি জুলাই করছে। ফাউন্ডেশন যে তৈরি করেছে। আমি বলি একটু সাগর ভাই, সম্রাট, আমি বলি আহতরা এমন কিছু দাবি করছে যেগুলি সরকারের পক্ষে অনেকটাই সবার জন্য পূরণ করা সম্ভব না। এমন কিছু তথ্য আছে যারা দেখা যাচ্ছে যে ওরকম ভাবে আহত হয়নি, কিন্তু এখন তারা এমন দাবি করছে যেটি তাদের দেখা যাচ্ছে যে জীবনকেই পুরো দায়িত্ব সাগর ভাই, নেয়। আর আপনি অনেক কিছু আপনার কাছেও তারা অনেক দেখেন, অনেক মাত্র অনেক আহত সবার জন্য এসেছে যে বলছে না, কেউ যারা কেউ এরকম চিকিৎসার ভূমিকা টাকা রাখার পায় চেষ্টা নাই, করছে। আমার কাছে এসেছে।
আমরা আমরা সেটা দেখেছি। আমার কথা হচ্ছে সবচেয়ে অধীর বড় ব্যর্থতাটা কোথায় দেখুন, এই হয়তো সরকার সবচেয়ে বড় ভুল করেছে, অযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে পদায়ন করেছে, অর্থাৎ যার কাজ যেটা না তাকে সেই কাজ দিয়েছে এই সরকার। এই জুলাই ফাউন্ডেশন যখন সৃষ্টি করেছে তখন বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য দুইজন চিকিৎসককে এটা দায়িত্ব দেওয়া যায় নাই? কেন হুম, মুগ্ধ ভাই স্নিগ্ধকে এই দায়িত্বটা দিতে হবে? আমি এই এই প্রশ্নটা জাতির কাছে রাখলাম। মুগ্ধ অনেক জি কিছু করেছে, কিন্তু তার ভাইকে কেন এই দায়িত্বটা দিতে হবে? সে তো এই দায়িত্ব পালন করার মতো তার পরিপক্কতা নেই। সার্জিস আলমের তো এই দায়িত্বটা পালন করার মতো পরিপক্কতা নেই। রাষ্ট্রে কি আর সিনিয়র সিটিজেন ছিল না? জামাত বিএনপি ছাড়া আপনি জামাত বিএনপি তো দেওয়ার দরকার নেই, আপনি ভালো মানুষ দুইজন দেন। যারা হুম, সবচেয়ে বেশি সাগর বাংলাদেশে ভাই, গ্রহণযোগ্য চিকিৎসক তাদের দুইজনকে কেন দায়িত্ব দেওয়া হয় নাই? এই জি ভুলটা হচ্ছে এই জায়গায়, জাস্ট ইট। জি সার্জিস, আচ্ছা সার্জিস শেষ করে আসছি আমার ভাই আপনার কাছে আমি আসছি। একটু আমারটা শেষ করে ফেলি ভাই, শুধু একটু হ্যাঁ 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 টাইম দিন। হ্যাঁ, আপনার আপনার কথায় আপনার অপেক্ষা করছিলাম, হ্যাঁ বলুন। ভাই তো আসলে মানে আমার এই জায়গাটা কাউকে নির্দিষ্ট কাউকে দোষারোপ করার না। আমি আমার আহ, আমার মনে হয় বেশ ভালোই প্রবলেম আছে তার। সার্জিস, আবারও একই সমস্যা। সার্জিস, একই সমস্যা, শুনতে পাচ্ছি না। নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্কের। একটা সমস্যা, ফোনে ফোনে ঢুকছে তো এই কারণে। হ্যাঁ হ্যাঁ সার্ভিস ফোনের মাধ্যমে ঢুকছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এমবি না দিয়ে। এতক্ষণ ছিল। সার্জিস, আপনার কথা শুনতে পাচ্ছি না। আমার কথা শুনি। সার্জিস একটু ঠিক করুক আমার। তারপর আমি বলবো, হ্যাঁ বলুন। সার্জিস আলম যদি না শুনে তাহলে তো আমি ব্যথিত হয়ে থাকবো। বিষয়টা হচ্ছে হ্যাঁ, আবার ঢুকবে হয়তো সে, হ্যাঁ। উনি বলে কিন্তু যাচ্ছে আমাদের সম্ভবত। প্রায় 10-15 হাজার মানুষ শুনছে, তাদের জন্য বলুন। বলে যাচ্ছে সম্ভবত ভাই। হ্যাঁ, ডিসকানেক্টেড হয়ে না, গেছে। নেট সমস্যা, নেট সমস্যা হলে তো কথা শুনবেন না আপনি, ও বলবে কিন্তু শুনে আমি যাবেন। হুম, আমি সার্জিস আলম একটা পয়েন্টে কথা বলেছে, আমি প্রচন্ড রকম ব্যথিত এবং ক্ষুব্ধ এই বক্তব্যে। উনি যদি শুনতে পান যে 5% বিএনপির নেতা যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা দলে রাখে, তারা এই মানে ফ্যাসিবাদের এই এরে ধরা যাবে না ওরে ধরা যাবে না রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়, দেখেন, রাষ্ট্র তো অনেক বড় বিষয়। এখানে যে বিভিন্ন সংস্থা রয়েছে বা ওনাদের সাথে কোনো মিটিং এ কোড আনকোড বা কোনো প্রোগ্রামে কোনো সভা সেমিনারে কোথাও যদি কোনো নেতা বিএনপির যে ওনাদেরকে ওভার ফোনে ডেকে কোনোভাবে যে এগুলি নিয়ে প্ররোচিত করে থাকে যে এই কাজটা করা যাবে কি যাবে না, সেটা জাতির স্বার্থে ওনারা সামনে আনলো না কেন? মানে এই ধরনের একটা বায়বীয় অভিযোগ দেয়া যে সার্জিস আলম যে ডিবেটিং সোসাইটি করছে, ঠিক আছে, ডিবেটারদের কথা আর একটু উনি একটু স্পন্টেনিয়াসলি দ্রুত বলেন, কিন্তু এত আমার কাছে মনে হচ্ছে যে মানে কি বলে হাসিনা যে ন্যারেটিভ তৈরি করতো, একই স্টাইলের ন্যারেটিভ দেখতে পাচ্ছি। আরে ভাই, যদি এই ধরনের আপনার গভর্নমেন্টকে প্রেসার ক্রিয়েট করে থাকে বা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে আপনারা সামহাও আপনারা ন্যারেটিভটা তো নিয়ে বড় প্রশ্ন গভর্নমেন্ট, কোনটা আছে, মানে কোন ন্যারেটিভটাকে আপনি মনে করেন যে বেসলেস? বিএনপির নেতারা প্রভাবিত করতেছে এই বিচারের ক্ষেত্রে, বিএনপি নেতারা প্রভাবিত করতেছে বিভিন্ন আমার এখনই তো বিএনপি বললাম নেতারা আপনার কি সামনে। কোনোভাবে প্রভাবিত করছে না, আপনি তারা বলতে সেটা চাচ্ছেন? যদি সেই কারণে যদি কাজগুলি স্লোত গতিতে হয়, দেরিতে হয়, সেটা কেন ওনারা সামনে নিয়ে আসতেছে না? সেটা কোন নেতা করতেছে সেটা কেন বলতেছে না? কিন্তু সেটা না বলে এইভাবে ঢালাও ভাবে বলা, এইটা আর এক ধরনের মানে না বলছেন, সে ফ্যাসিবাদী নির্দিষ্ট আচরণ। 5% নেতারা যারা রয়েছে, কিছু মানে একটা অংশ বিএনপির, তারা এরকম হ্যাঁ, উনি প্রভাবিত যে করছে, পাঁচ তবে শতাংশ বললেন, আমি সাগর ভাই শেষ করতেছি, তাহলে তো উনি একদম স্পেসিফিক ভাবে জানেন, উনি নাম বললেন না কেন? কোন নেতারা সেটা জাতির সামনে বলুক। এই ধরনের দেখেন, ওই যে ক্ষমতায় আসার আরেকটা অভিলাষ যে তৈরি হয়েছে, আমি যেটাকে একটু আগে বললাম, এই হুম, সরকার ব্যর্থ হোক সেটা তো আমরা চাই না। এই সরকার আমাদের সরকার, গণ অভ্যুত্থানের সরকার, বাংলাদেশের গণমানুষের সরকার। কিন্তু হুম, এই ধরনের বক্তব্য এটা স্পষ্ট রকম একটা মানে বাজে অবস্থা তৈরি করে। আরেকটি কথা আমি ওনার খুবই ব্যথিত হয়েছে আমি, সেটা হচ্ছে উনি যে বললেন যে এই এই ইসমাইল সম্রাটের কথায় বিপ্লবী অতি বিপ্লবী নিয়ে যে প্রসঙ্গটা আসছে, সেখানে উনি বললেন যে দীর্ঘ এত বছরে যারা কোনো বিচক্ষণতার পরিচয় দিতে পারে না, অদূরদর্শিতার কারণে বা যে কোনো কারণে হোক, নেগোসিয়েশন যে করছে কোনো ভিতরে কারণে ভিতরে, হোক। হুম, সেই কারণে আন্দোলন সফল হয় নাই। আমার মনে হয় যে উনি এই যে এবং এই রাষ্ট্রীয় বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি যে না, জাতীয় নেতৃবৃন্দ এবং
আপনার জাতির জন্য যারা যুদ্ধ করছে তাদেরকে নিয়ে যারা হঠাৎ হঠাৎ মনে করেন যে বিভিন্ন জায়গায় চলে আসছে, তাদের এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ। পৃথিবীর ইতিহাসে এরকম অসংখ্য আন্দোলন রয়েছে, অসংখ্য বিপ্লব রয়েছে, যেসব বিপ্লব দীর্ঘদিন 10, 12, 15, 28, 20, 25 বছর চলছে। সেখানে অনেক মহানায়ক রয়েছে, অনেক মহান বিপ্লবী রয়েছে, যে যাদের প্রতি শ্রদ্ধাবোধ রেখে কথা না বললে তাহলে বিপ্লবের যে প্রকৃত আহ, যে সংজ্ঞা সেটা আপনার আহ, সংজ্ঞায়িত থাকে না। আপনি এর আপনি অসংখ্য উদাহরণ থাকে। আপনি সিরাজউদ্দৌলাকে আপনি কিভাবে দেখবেন, সে তো সফল হইতে পারে না। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে ইসলামের ইতিহাসে, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যে 25, 30 বছর পরে তারপরে একটা সফলতা আসছে। এখানে বিপ্লবটা হচ্ছে একটা গায়ের ফোড়ার মতো, যে ভিতরে অনেক প্রয়োজন তৈরি হয়, এই মুখটা সরিয়ে দেওয়ার বিষয় থাকে। আজকে বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত 16.5 বছরের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে করেছে যে সে স্ব স্ব জায়গায় নিপীড়িত নির্যাতিত, যার কারণে সবাই সবাই যে এই আগস্ট বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিল। ওই রিক্সা শ্রমিক, ভ্যানওয়ালা, কৃষক, আপনার গার্মেন্টস ওয়ার্কার তো বিসিএস ক্যাডার হওয়ার জন্য জীবন দেয় না। তো সুতরাং এই যে যারা 16 বছর আপনার গুম খুনের শিকার হইলো, লক্ষ লক্ষ মানুষ মামলা খাইলো, এত মানুষের মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হলো, তাদের প্রতি কি রকমের ঘৃণার স্বরে কথা হচ্ছে যে অদূরদর্শিতা, তারা করতে পারে না, এই সেই। আরে ভাই, এই যে আগস্ট বিপ্লবের যে মূল স্টালিনগ্রাদ ছিল, যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, সেই সমস্ত জায়গায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা বুক চিতিয়ে দিয়ে ওখানে লড়াই করেছে। বিএনপির 5 শতাধিক নেতা খুনে মারা শাহাদাত বরণ করেছে। জামায়াত ইসলাম, অপর অপর যেহেতু রাজনৈতিক সংগঠনের যাদের বিশেষ করে, প্লিজ 95% 95% সমর্থনের ব্যাপারে তো সে প্রশ্ন তুলছে না, সে একটা একটা ছোট্ট ইয়ের কথা, ফ্র্যাকশনের কথা বলছে, যে যাদের সম্পূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি অশ্রদ্ধা রেখে আজকে যেরকমের আমরা যে জাতীয় নাগরিক কমিটি দেখি, কোথাকার কোন নাসির উদ্দিন নাসির, যা টিএসসি তে ডারবি নাসির নামে জানতো, এই সমস্ত লোকজন যারা বাংলা ভাষার সঠিক প্রয়োগ, শব্দ চয়ন জানে না, রাজনৈতিক ইতিহাস জানে না, রাজনৈতিক এই যে দীর্ঘ শ্রম ঘামের, হঠাৎ করে আপনি দেখবেন যে গ্রামে, আপনি হোটেলগুলিতে দেখবেন যে ওই যে গ্রামে যে চাল ভাজে, গ্রামে চাল ভাজে, এখানে চাল মানে চুলায় দেওয়ার 30 সেকেন্ডের ভিতর পুরোটা গরম হয়ে যায়। তারপর ওইটা আবার যখন চাল ভাজা শেষ হয়, নামানোর পরে ওইটা দেখা যাচ্ছে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যায়। আর যেটা পরোটা ভাজে বড় তাওয়া আপনার হোটেলে, ওইটা গরম হইতে লাগে আধা ঘন্টা 1 ঘন্টা, ঠান্ডা হইতে লাগে 6-7 ঘন্টা। তো এই হঠাৎ করে চলে আসছে, হঠাৎ চেয়ারে বসছে, আর মনে করেন ধরাকে সরা জ্ঞান করে যে সমস্ত বক্তব্য দিচ্ছে, এইটা স্পষ্ট। এবং এটা তো আমরা দেখতে পাচ্ছি যে একদম সেই ফুটপাত থেকে সংসদ ভবন পর্যন্ত এই হঠাৎ বিপ্লবীরা মনে করেন যে সব জায়গায় নিয়ন্ত্রণের অপচেষ্টা করেছে বলেই প্রথমত আইন শৃঙ্খলা অবনতি হয়েছে এবং রাষ্ট্রীয় চেইন অফ কমান্ডের ব্যত্যয় ঘটেছে। সেই জায়গা থেকে রাষ্ট্রীয় শৃঙ্খলা এই জায়গায় চলে আসছে। না হলে সরকারের যে আন্তরিকতা প্রথম অবস্থায় ছিল, সেখান থেকে এটা গুছিয়ে নিয়ে তত সময় লাগতো না। আমি একটা কথা বলে শেষ করছি সাগর ভাই, আমি জানি যে পরবর্তীতে আর সুযোগ পাবো না। সেটা হচ্ছে যে সাধারণ জনগণ এইসব বয়ান টয়ান আর শুনতে চায় না। যারা মনে করেন একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সে 72-এর সংবিধান তো বোঝে না, সে বুঝে যে সে দিন শেষে কয় কেজি চাল কিনতে হবে, কিভাবে সে দিনাতিপাত করবে। এটা মানুষ আজকে যে গভীর জায়গা থেকে, যেখানে হাসিনার বিদায় হয়েছে, সেই জায়গাটায় এখন আজকে ওই যে 40 টাকার যে আপনার বগুড়ায় মনে করেন বগুড়ায় 10 টাকায় যে বেগুন পাওয়া যায়, সেটা ঢাকা শহরে আসতে আসতে সে 80 টাকা হয়ে যাচ্ছে। পথে পথে চাঁদাবাজি, পথে পথে মনে করেন যে ধান্দা, সেগুলি চলতেছে। আপনার মনে করেন যে ঢাকা শহরে ট্রাফিক যে নিয়ন্ত্রণের অবস্থা, সেইখানে ন্যূনতম কোনো যে অফিসারদের মনোযোগ নাই, তারা বহাল তবিয়তে আছে। মানুষ বাজারে গিয়ে ওই যে মানে টাকা ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসতেছে, টাকা 2 পকেট, এই অবস্থা হয়ে যাচ্ছে। সেই সমস্ত জায়গায় মানুষ কোনটা শান্তিতে থাকে ভাই, সেদিকে মনোযোগ দেন। বয়ান কম দিয়া মানুষের জন্য করতে পারলে মানুষ খুশি হবে। আর না হলে হাসিনার মতো এই ধরনের ভয়াবহ সেটআপ, একদম ফুটপাত থেকে সংসদ ভবন পর্যন্ত সমস্ত সংস্থা যার সাথে ছিল, সেই হাসিনা যদি পালাইতে পারে ভাই, এই যে হঠাৎ হঠাৎ যারা আসছে তাদেরকে কিন্তু আকস্মিক ভাবে চলে যেতে হবে। সুতরাং সেরকম পরিণতি এদের হোক, এটা আমরাও চাই না, সাধারণ মানুষও চায় না। কারণ এই সরকার হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের সরকার, গণমানুষের প্রতিনিধিত্ব করা সরকার। সুতরাং এই সরকার কোনোভাবেই ব্যর্থ হোক আমরা চাই না। সমালোচনা থাকবে, কিন্তু এমন করে ইন্টেনশন তৈরি করেন না যে যাদের এত শ্রম, এত ঘাম, এত কষ্টের ফলে মানুষ রাস্তায় নামছে, তাদের প্রতি অশ্রদ্ধা অভক্তি রেখে কথা বললে হৃদয়ে কষ্ট লাগে ভাই। ধন্যবাদ। সার্জিস আলম। ভাই,
প্রথম কথা এই মতো হচ্ছে আরো কিছু প্রশ্ন যুক্ত হয়ে গেছে। জি। আমার ভাই, আমার মনে হলো যে সবকিছু খুব পার্সোনালি নিয়েছিল আর কি, এই জন্য খুব পার্সোনালি অ্যান্সার দিল। যাই হোক, সমস্যা নাই, ব্যক্তিগত ভাবে নিতেই পারে, কিন্তু আমার কথা কোনোটাই ব্যক্তিগত ছিল না। আমি আমার চোখে যা দেখছি আমি তাই বললাম। কে কতটুকু নিবে না নিবে, ওন করবে না করবে, এটা ব্যক্তিগত ব্যাপার। আমাদের আসলে গতানুগতিক বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় যেটা সমস্যা আমার এতদিন ধরে মনে হয়েছে ভাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের সীমাবদ্ধতা গুলোকে অ্যাড্রেস করার মতো সৎ সাহসটা দেখাই না। মানে যদি এটা আমরা না দেখাতে পারি আমাদের জায়গা থেকে, তাহলে তো ওইটা অ্যাড্রেস করে ওইটার উপরে কাজ করা, ওইটাতে নিজের ডেভেলপমেন্ট আনা, এই জিনিসটা তো হবে না ভাই। মানুষ হিসেবে আমার সীমাবদ্ধতা থাকবে, এটা একদম স্বাভাবিক। আমরা না, আপনি আমাদের জায়গা কিভাবে থেকে অনেক বললেন যে কিছু পাঁচ নিচ্ছি। পার্সেন্ট নেতারা জড়িত? আপনি কিভাবে বললেন এটা? আমি বুঝিনি, আপনি ভাই আমি একদম তো আপনাকে বলি, একুরেট ভাই জানেন। আমান ভাই শুনুন, তো ভাই আমি তো- বলি, সংখ্যাটা কমায় বলছি 5%, এটা আরো বেশি হবে। এতদিন তো একটা দল বলছে, এখন বলছি 5%। নাম জানতে চাইছেন না ভাই? কিছুদিন পর নাম বলে দিব, একদম কেন্দ্রীয় কমিটি ধরে ধরে নাম বলবো। আওয়ামী লীগের কোন কেন্দ্রীয় কমিটির কাকে কাকে বাড়িতে কোন দলের কারা কারা আশ্রয় দিয়ে রাখছিল, এখনো রাখছে, ভবিষ্যতে রাখার পরিকল্পনা করছে, কত টাকার বিনিময়ে, কত ক্ষমতার বিনিময়ে, কোন নেগোসিয়েশনে, ইচ এন্ড এভরিথিং বলা হবে। কোনো চিন্তার সেটা কোনো কারণ শ্বেতপত্র নাই নিয়ে ভাই। আসেন, আমরা দেখি, এবং শেষ আমরা করি দেখি। ভাই, শেষ করি, কথার মাঝে কথা বলতে হয় না। আপনার কথার মাঝে আমি একটা কথা বলি নাই। আর আরেকটা আপনি যা জিনিস ভাই, খুশি তাই বলে যাবেন, এটা তো হতে পারে না। ভাই আরেকটা, না না, আপনি আপনার সময় আবার বলবেন, সমস্যা নেই ভাই। আরেকটা জিনিস ভাই, একদম ক্লিয়ারলি বলি ভাই, এগুলো বললেন না, মানুষজন খুবই লজ্জা পায় ভাই এগুলো শুনলে, যে যে কয়েকজন শহীদ হয়েছে তার মধ্যে 5-6 জন বিএনপি শহীদ। মানুষ খুবই লজ্জিত হয়, হাসাহাসি করে। আপনারা অনেক বড় দল, আপনাদের প্রতি আমাদের সেই রেসপেক্ট আছে। আপনাদের যারা সিনিয়র লিডার তাদের সাথে যখন কথা বলি, তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝবেন যে সর্বোচ্চ রেসপেক্ট দিয়ে আমরা কথা বলি। ওই মিউচুয়াল রেসপেক্ট আমাদের ভিতরে থাকা প্রয়োজন। তাহলেই বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশ সামনে ভালোর দিকে যাবে। এই রাজনৈতিক দলগুলা বা ব্যক্তিদের মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্ট না থাকে, তাহলে কখনো ভালোর দিকে যাবে না ভাই। কিন্তু যখন আপনি ওই ক্লাস 6-7 এর একটা ছেলেকে ওই লিস্টে আপনার ঢুকায় দিবেন, তারপরে বলবেন এ বিএনপির, বা এমন একজনকে ঢুকায় দিবেন যার পরিবার জামায়াতের সাথে সম্পৃক্ত, এটা দিয়ে প্রকাশ করবেন এবং এটা বলবেন, মানুষজন হাসাহাসি করবে। এগুলো বলবেন না ভাই। আমরা যদি এরকম বলি ভাই, আমরা 20 তারিখে, 20 জুলাই আমরা সরাসরি আপনাদের হাইকমান্ডের সাথে যোগাযোগ করছিলাম ভাই, যে আমরা বড় কিছু ভাবতেছি, খুনের পর খুন হচ্ছে। আমাদেরকে বলা হয়েছিল আমরা এখনো শেখ হাসিনার পতন নিয়ে ভাবছি না, এভাবে বলা হয়েছে ভাই 20 জুলাইয়ের দিকে। তো এগুলো আপাতত বললেন না ভাই, আমরা বলা শুরু করলে অনেক কিছু বলে ফেলবো। এক আস্তে আস্তে দফা বলবেন, এক লিখবো, দফা সমস্যা নাই ভাই। ঘোষণার জন্য আমরাও তো কথা ভাই বলছি ভাই ভাই, প্লিজ, হয়তো বা আপনার সাথে বলিনি, অন্য আপনার জনের সাথে ভাই, বলছি। আমি একটা কথা জিনিস তো বলি, বলছি, আবার এক আরেকটা দফা জিনিস ঘোষণার জন্য ভাই। সর্বোচ্চ প্রেসার আমরা দিয়েছিলাম। এগুলো আপনি হান্নান এটা জিজ্ঞেস করেন, আপনি ভাই ইয়ের ভাই ইয়ের একটু সাথে আসি কথা ভাই। বলেন। এক দফা ঘোষণার ভাই জন্য আমরা প্রেসার দিই না। ভাই একটু বলি ভাই, শুধু আপনারা না ভাই, জামায়াত বলি, শিবির বলি, সিভিল সোসাইটি বলি, অন্যান্য যারা আছে, সকলেই তাদের জায়গা থেকে এই আন্দোলনে বিভিন্ন ভাবে সাপোর্ট দিছে, সমর্থন করছে, নো ডাউট ভাই, আমরা তো একবারে বলি নাই। আপনি একটু আগে বললেন 16 বছর অস্বীকার করতেছি, না ভাই আমি কিন্তু এটা বলি নাই। আমরা আমাদের জায়গা থেকে যেটা বলছি, যে 16 বছরে সবার আলাদা আলাদা স্ট্রাগল ছিল, এটা আমরা স্বীকৃতি দেই। আমরা যে একটা ঘোষণাপত্রে রাফ করছিলাম, সেখানেও এটা ছিল ভাই, নো ডাউট, কোনো সমস্যা নেই। বাট ফ্যাক্ট হচ্ছে আমাদের জায়গা থেকে 16 বছরে যে জিনিসটা হয় নাই ভাই, 36 দিনে একটা, ওই তরুণ সমাজ বলেন, ছাত্ররা বলেন, যাই বলেন না কেন, 36 দিনে তারা সামনে থেকে, পিছনে সবাই ছিল, দ্বিমত নাই, কিন্তু তারা সামনে থেকে 36 দিন এটা করছে। এটা স্বীকার করার মতো এবং তাদের প্রতি ওই রেসপেক্টটা শো করার মানসিকতা আমাদের থাকতে হবে। এবং সেটা তো আমরা আমরা আমাদের জায়গা শতভাগ থেকে স্বীকার করি অলওয়েজ, ভাই, কি বলেন? ভাই আমরা এটা তো ভাই প্লিজ, ইসমাইল সম্রাটের ভাই বক্তব্য ছিল ওইটা, আমি তো আপনি বলি নাই। আপনাদের সেই আপনারা জাতীয় বীর, ভাই আপনি আপনারা অবদান কথার রাখছেন, মাঝে এগুলো তো বললে আমরা ভাই স্বীকার আমি করি আমার ভাই। ফ্লোটা হারাই। ঠিক ভাই আছে। আমার হ্যাঁ। যে ধরেন একটা স্পিচের কনসিকুয়েন্স আমি রেডি করছি, এটা আমি হারাই ফেলি ভাই। জি তো এটা জি আমি জি শেষ করে, আপনি সাইফুর ভাই, আপনি অবশ্যই আমান ভাইকে আরেকবার সুযোগ দিবেন। জি আচ্ছা, জি তো যেই জায়গা থেকে ভাই বলছিলাম যে মানে এই যে বিষয়গুলা, সবার কন্ট্রিবিউশন না হইলে ভাই, আপনি যে বললেন একজন রিক্সা চালক, সে রাস্তায় না নামলে এই আন্দোলন সফল হইতো না ভাই। সবাই নামছে, গার্মেন্টস কর্মী থেকে শুরু ইচ এন্ড এভরিওয়ান, এই জন্য সফল হয়েছে। বাট এখন এটার গড়ার জন্য আবার সবার কন্ট্রিবিউশন দরকার। এইখানে কন্ট্রিবিউশনটা এখন নাই, কমে গেছে। কেন কমে গেছে? আমরা এখন ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমাদের কাছে প্রত্যেক দিন 50% টাইম আমাদের নষ্ট হয় শুধুমাত্র ব্যক্তিগত সুপারিশ শুনতে গিয়ে, আমরা পাত্তা দিই না। কিন্তু যদি না শুনেন গালি দিবে, এর পিছনে আন্দোলন করলাম, এ এখন আমার কথা শোনে না। তো এই যে ব্যক্তি কেন্দ্রিক কিংবা গোষ্ঠী কেন্দ্রিক স্বার্থটা, এটার প্রাধান্যটা বেশি হয়ে গেছে। আর ভাই আরেকটা কথা, আপনি একটু আগে বলছেন ভাই, আমি শতভাগ একমত।
এখন আবার চাঁদাবাজি শুরু হয়েছে, বেশি পরিমাণ শুরু হয়ে গেছে ভাই। আবার দখলদারিত্ব শুরু হয়েছে। ওইদিন কেরানীগঞ্জ গেছি, কেরানীগঞ্জে বলছে আগে প্লট গুলা যে মানুষ কিনতো, ফ্ল্যাট কিনতো, যত টাকা চাঁদা দিতে হইতো এখন আরো বেশি দিতে হইতেছে। এগুলো আরো বেশি পরিমাণে শুরু হয়েছে ভাই। আমার কিছু বলা লাগবে না, ব্যক্তি স্ট্যাটাসে বলার দরকার নেই ভাই। আপনি আপনার এই জায়গাটা দেখে একজন নিউট্রাল মানুষের কাছে জানবেন কারা এগুলা করছে। যদি আমার নাম বলে ভাই তাহলে আমি মেনে নিব, কিন্তু আপনি জানার চেষ্টা করবেন যে কারা এগুলা করছে। সাধারণ মানুষ খুব ভালো করে জানে কারা এগুলা করছে। আমরা শুধু যে জিনিসটা চাই এটা না, এটা তো সামগ্রিক ভাবে আমাদের সবার উপর এটার ইম্প্যাক্ট করতেছে, পুরা রাষ্ট্রের উপর ইম্প্যাক্ট করতেছে। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে, পুরো দেশের মানুষের কাছে ভাই একটাই জিনিসই চাওয়া, এই যে ক্ষমতার যে জিনিসটা, ক্ষমতা বাদ দিলাম ভাই, আমাদের জীবনই কখন চলে যাবে আমরা জানি না। আমরা এখন ধরেই নিচ্ছি। আজকে দেখেন ওই যে গাজীপুরে গুলিটা করলো এই মাগরিবের পরে, আমাদের সেই জায়গায় তো ওর থাকার কথা ছিল, ইমার্জেন্সি মিটিং এর কারণে ঢাকায় আমরা চলে আসছি। হয়তো সেটা আমাদেরকে টার্গেট করে হতে পারতো, আমাদেরই ভাই। একদম স্পষ্ট করে বলি, সেখানে আমাদের ছাত্র দলের ভাইরা আসছিল গাজীপুরে, আজকের ওইখানে একাত্মতা ঘোষণা করছে। বিএনপির ভাইরা কয়েকজন আসছিল, একাত্মতা ঘোষণা করছে। জামায়াত শিবিরের ভাইরা আসছিল, ইসলামী আন্দোলন বাংলার ভাইরা আসছিল। সো এই যে বিষয়টা, আমরা যেটা ভাই কন্ট্রিবিউশন, সেটা অস্বীকার কেন করব? এইটুকু সৎসাহস আমাদের কেন থাকবে না? আমরা সেটা স্বীকার করি, কিন্তু এই যে আমরা সংস্কার চাচ্ছি, আমরা যে রাষ্ট্রকে প্রত্যাশিত জায়গায় দেখতে চাচ্ছি, এটার জন্য আবার সহযোগিতা প্রয়োজন। দেখেন, ধরে এটার নিলাম আমি, পেছনে যে উদ্দেশ্য সেটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন তুলছে সাজিদ আলম। যদি বলি তাদের আশঙ্কা হলো এই ধরনের বিষয়গুলিকে আপনারা পুঁজি করে হয়তো ক্ষমতায় থাকার বা এই সরকার ক্ষমতায় থাকার যে দীর্ঘ ভাই দীর্ঘায়িত করবার একটা প্রচেষ্টা হতে ভাই পারে, ভাই এটাই ভাই একটা একমাত্র জিনিস বিষয়। শুধু বলি ভাই, ডক্টর ইউনূস দুইটা টাইম ফ্রেম দিছিল, এ বছরের শেষ, নেক্সট ইয়ারের মাঝামাঝি। আবার ডক্টর ইউনূস কয়েকদিন আগে, দুই একদিন আগে আবার একটা টাইম ফ্রেম দিল, এ বছরের শেষ। আপনি শুধু একটা জিনিস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির জায়গা থেকে অফিসিয়ালি এটার বিপক্ষে একটা স্টেটমেন্ট গেছে যে না, এই বছরের শেষে হওয়া যাবে না, আরো এক বছর পরে হইতে হবে? স্টেটমেন্ট যায়নি, কিন্তু সিঙ্গেল এই একটা চিত্র তো স্টেটমেন্ট। দেখা যাচ্ছে না যে আপনারা সংস্কার শুরু করেছেন সেটা আগামী এই সময়ের মধ্যে শেষ করতে পারবেন, যেটি গত 6 মাসে দেখা যায়নি। আগামী 7-8 মাসে এগুলি কমপ্লিট করতে পারবেন, এরকম ভাই আস্থা তো রাখা মানে যাচ্ছে না। ভাই একটা জিনিস আমি বলি ভাই, সরকার, আমরা কখনো প্রত্যাশাই করি না যে 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 সংস্কারগুলো এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন তারা 6 মাস বা এক বছরে করে যাবে, এটা সম্ভব না ভাই। আমরা আমাদের জায়গা থেকে বিগত 6 মাসে এরকম স্ট্রং ভয়েস দিয়ে কথা বলি নাই, কারণ পুরো একটা রেজিমকে আগে ভাঙতে হয়েছে, এরপরে সেটাকে ধীরে ধীরে গড়তে হয়েছে। আমরা মনে করি এই যে সুপ্তাবস্থা, এটা 6 মাসে শেষ। আমরা মনে করি এখন আমাদের ভয়েস রেজ করতে হবে এই কারণেই, কোনো না কোনো ভাবে অভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্বে থাকার কারণে এই সরকারের ব্যর্থতা কিংবা সফলতা, দুইটারই দায়ভার আমাদের উপরে কিছু না কিছু আসে। আমরা আমাদের জায়গা থেকে চাই যে ফোর্স ক্রিয়েট করে হোক, চাপ দিয়ে হোক, বিগত 6 মাসে আমার 24 জন উপদেষ্টা এরকম 24টা কাজ করুক, যেটা আমি আগামী যতদিন বাঁচবো অন্তত গর্ব ভরে বলতে পারবো যে এরকম একটা সুযোগ পেয়েছিল, এই কাজটা হয়েছে। এই জন্য আমাদের জায়গা থেকে হয়তো এই 6 মাসে বা এক বছরে বা 1.5 বছর সবকিছু হবে না, স্বাভাবিক। যতটুকু হবে ততটুকু তো আমরা আমাদের জায়গা থেকে করতে চাই। এটা তো এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল। আমাদেরও হুম। তো আমাদের জায়গা থেকে এই মানুষগুলোর সামনে গিয়ে দাঁড়াতে হবে যারা আমাদের ডাকে আন্দোলনে নেমেছিল। সেই চাওয়া থেকে ভাই, যেমন এখন আমান ভাইরা কিংবা সম্রাট ভাই কিংবা মারুফ ভাই বা যারাই আছেন এখানে, সবাই যেমন তাদের জায়গা থেকে সরকার যৌক্তিক সমালোচনা করছেন, এটা করছেন ভাই প্রত্যাশার জায়গা থেকে, হুম। অভ্যুত্থানের যে প্রত্যাশা, আমরাও সেটা থেকেই করছি। এই কারণে যৌক্তিক সমালোচনা করছি। কিন্তু ভাইদের সাথে আমরাও এই জায়গায় একমত, আজকে রিজভী সাহেব এই কথা বলেছেন যে সরকারকে আমাদের সামগ্রিক বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের জন্যই টিকিয়ে রাখতে হবে। তো সেই জায়গায় আমাদের সমালোচনাও ততটা যৌক্তিক হওয়া প্রয়োজন, যতটা যৌক্তিক হওয়া উচিত, যতটা প্রাসঙ্গিক। করার জন্য করবো এমনটা না। আজকে আমাদের মনে হয়েছে আমরা 10টা জায়গায় দৌড়াই, এরকম একটা অ্যাকশন টিম করা প্রয়োজন অনুভব করেছি বলে আমরা দৌড়েছি। এটার জন্য ব্যক্তিগত আমাদের কোনো স্বার্থের জায়গা নেই। তো ভাই সামগ্রিক ভাবে শুধু একটাই চাওয়া, আমাদের যৌক্তিক সমালোচনা থাকবে, কিন্তু এটা যেন কাদা ছোড়াছড়ির পর্যায়ে না যায়। আমাদের যৌক্তিক সমালোচনা থাকবে, এটা যেন খুব রেডিকাল না হয়, মানে এক লাইনে একটা কথা বলে দিলাম আর কি, এরকম যেন না হয়। আমাদের বাস্তবতা একটু চিন্তা করতে হবে। বাইরে থেকে বলা আর সিস্টেমের ভিতর থেকে ওয়ার্ক করানো দুটো এক জিনিস না। সামগ্রিকভাবে একটা জিনিসই চাচ্ছি, আমি বিএনপি হই, আমি জামায়াত হই, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ হই, আমি নতুন ছাত্রদের রাজনৈতিক দল হই, দিন শেষে
এই যে এত মানুষ জীবন দিল, রক্ত দিল, ভাই আমাদের সবার চোখের সামনে দিচ্ছে। এখানে যে ভাইরা আছে তারাও চোখের সামনেই দেখছে, আমরা মনে করি। এই মানুষগুলো, এই পরিবারগুলো, এই জেনারেশনটা যেন আশাহত না হয়, আমরা দয়া করে সেটার জন্য কাজ করি। নিজেদের ভিতরে যদি কাদা ছোড়াছড়ি করি, তাহলে নিজেরাই মনে হয় আরো বেশি বিভাজিত হব, কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবো না। আশা করি, এখানে একটাই প্রত্যাশা, আমরা ঐক্যবদ্ধ ভাবে এই অভ্যুত্থান স্পিরিটকে সামনে রেখে আগামীর বাংলাদেশ এমন ভাবে করব, যেটা ওই অভ্যুত্থানের সময় চোখের সামনে লাশ রেখে আমরা বাংলাদেশকে কল্পনা করেছিলাম, সেই বাংলাদেশকে আমরা আগামীতে দেখতে চাই। এটার জন্য ঐক্যবদ্ধভাবে ব্যক্তি স্বার্থকে এক পাশে রেখে দেশের স্বার্থ, মানুষের স্বার্থকে সামনে রেখে কাজ করার কোনো বিকল্প নেই। আমরা আশা করি করতে পারবো, আর আমরা যদি চাই তাহলে এটা সম্ভব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। একমত কিনা প্রিয় দর্শক আপনাদের মতামত জানাবেন। সালাম। ধন্যবাদ। আহ, আমাদের তো সময় ফুরিয়ে গেছে ইতিমধ্যে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, একটু লম্বা হচ্ছে কারণ খুব গুরুত্বপূর্ণ আলোচনা। সমস্যা নেই, বলুন। জি, আমি বলবো গত 16 বছর না শুধু, আমি বলবো স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক চর্চাগুলো এমনভাবে ছিল, একবারে চূড়ান্ত পেরেক মারা হয়েছে গত 16 বছরের রাজনৈতিক চর্চার মধ্যে। কোনো ধরনের রাজনৈতিক চর্চা, স্বাভাবিকতা রাজনৈতিক ময়দানে একবারেই ছিল না। রাজনীতি শেষ পর্যায়ে তো ছিল না। শেষ পর্যায়ে যে ইলেকশন হলো 2024 সালে, এখানে তো রাজনীতির মূল জায়গার ইলেকশন প্রক্রিয়াটাকে একবারে খতম করে দেওয়া হয়েছে। যে কারণে বাংলাদেশে দীর্ঘদিন রাজনীতি না থাকার কারণে, রাজনৈতিক চর্চা না থাকার কারণে, একজন আরেকজনের একটু সমালোচনা করলেই মনে করে যে এটা একটা রাজনৈতিক বিরোধ তৈরি হয়ে গেছে। একজন আরেকজনের ব্যাপারে একটু মতামত ব্যক্ত করলেই মনে করে যে উনি মনে হয় বিরাট খাতা খুলে বসছে, শুধু তার ফেল করানোর প্রক্রিয়ার মধ্যে তাকে নিয়ে যাচ্ছে। একজন আরেকজনের ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলে মনে করে যে উনি মনে হয় অপর পক্ষকে ঘায়েল করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমে গেছে। এইটা আমি বলবো চিন্তার দ্বৈরতা। আমি বলবো রাজনৈতিক দীর্ঘদিনের চর্চার মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক যে দর্শন, যে আদর্শ, যে চিন্তা শক্তি, সেইখানে যে শূন্যতা তৈরি হয়েছে, এটা একটা বহিঃপ্রকাশ। এখন সুযোগ এসেছে, আমরা পরস্পর পরমত সহিষ্ণু হব, কথাগুলো শুনবো, নিজের সংশোধন করব, অকপটে নিজের ভুলগুলো নিজে স্বীকার করে শুধরানোর জন্য অন্যকে আহ্বান জানাবো যে আমাকে সংশোধন করার জন্য সুযোগ দিন, সমালোচনা করিন। তাহলে আমি মনে করি রাজনৈতিক মাঠটা রাজনীতির মতো আসবে। রাজনৈতিক চর্চা, গণতন্ত্র চর্চা, ইসলামের বৈশিষ্ট্য একেবারে স্পষ্ট, অন্যকে সমালোচনার সুযোগ একবারে দিতে হবে। বরং ইসলাম বলে প্রশংসার সুযোগ দেওয়া যাবে না, শুধুই প্রশংসা করবে। আমরা দেখি প্রশংসা করার কারণে কি হয়েছে। শেখ হাসিনার প্রশংসা করতে করতে এই 71 টিভির মোজাম্মেল সাহেব বলছে আপনি তো বিশ্বনেত্রী হয়ে যাচ্ছেন, যে কোনো সময় দেশের বাড়ি চলে যাবেন। আসলেও সে দেশের বাড়ি চলে গেছে। কি দরকার ছিল এই প্রশংসা করার? দেশের বাড়ি চলে গেছে। এই প্রশংসাকেই খুব পছন্দ করে সবাই, কিন্তু প্রশংসা কিন্তু কোনোভাবেই কারোর জন্য কোনোভাবেই কল্যাণকামিতা নিয়ে আসে না, কল্যাণ নিয়ে আসে না। এবং সেটা রাষ্ট্রের জন্য তো নয়, সেটা রাজনৈতিক দলের জন্য তো অবশ্যই না। এই চর্চাটা থেকে বেরিয়ে আসতে হবে। এটা আমাদের শুরু হয়েছে, আমার চূড়ান্তভাবে শুরু হয়েছে এই গত 16 বছরের মধ্য দিয়ে। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই, টাকার কাছে এই বাংলাদেশ, বিশেষ করে এই মধ্যবিত্ত বাংলাদেশ হেরে যায় সবসময়। আমি বলবো এখন আমি আহ, একবারে স্পষ্ট করেই বলবো, পুলিশের বেশ কয়েকজন অফিসারের সাথে আমার কথা হয়েছে, তারা টাকা দিয়ে বদলি হয়েছে, এবং এই টাকার সোর্স হলো আওয়ামী লীগের বড় বড় নেতা। তার মানে কি, তারা টাকার কাছে বিক্রি হয়ে পদায়ন হয়েছে। শুধু তাই না, অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতা আওয়ামী লীগের টাকায় বিক্রি হয়ে এখন রাজনীতি করছে। অনেক বড় বড় ব্যবসায়ীরা আওয়ামী লীগের বড় বড় ব্যবসায়ীর কাছ থেকে সুবিধা নিয়ে তারা ব্যবসা করছে, টাকা আর্ন করছে। তাদের টাকা, তাদের সহযোগিতা দিয়ে বর্তমান প্রশাসন, বর্তমান রাজনৈতিক দল যারা প্রভাবশালী, যারা যেখানে ভূমিকা রাখার সুযোগ আছে, তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমি প্রথম অনুরোধ করব যে ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে অপশাসন, আমি মনে করব ডেভিল হান্টের আগে ডেভিল মানি হোক। আওয়ামী লীগের সকল টাকার সোর্সগুলিকে বন্ধ করে দেওয়া হোক।
এই বাংলাদেশে আওয়ামী লীগের ডজন ডজন মন্ত্রী হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করেছে, সাধারণ মানুষের টাকা লুটপাট করেছে। এটা কে না জানে? এটা দিবালোকের মতো স্পষ্ট সত্য। কই তাদের অ্যাকাউন্টগুলো তো সিজ করা হয়নি, তাদের টাকার অবাধ বিচরণ চলছে। কোটি কোটি টাকা একবারে তৃণমূলের নেতৃবৃন্দের পিছনে খরচ করছে, সাংবাদিকদের পিছনে খরচ করছে। ভয়াবহ তথ্য হলো, মানে সাংবাদিকদেরকে এখনো টাকা দিচ্ছে আপনারা সংবাদপত্রের লোক, সাংবাদিকরা স্বীকার করেছে এখনো একটা ছোট্ট আয়োজনে, তার একটা ছোট্ট আয়োজনে 5 লক্ষ টাকা দিয়েছে। এই সাংবাদিক কোনোভাবে কলম তার বিরুদ্ধে লেখার কোনো সাহস পাবে? আপনারা খেয়াল করেছেন কিনা দেখবেন, গতকালকে সকল পত্রিকায়, সকল টেলিভিশনে লেখছে সাবেক মন্ত্রী মুজাম্মেল হকের বাসায় হামলা করতে গিয়ে তারা আহত হয়েছে। একবারও বলে নাই আসামি, একবারও বলে নাই ফেসিবাদের দূষর, একবারও বলে নাই আওয়ামী লীগ, বলছে সাবেক সালাউদ্দিন মন্ত্রী। ভাই, 1 মিনিট। সেটা হচ্ছে একবারও এই বলে যে নাই। মিডিয়া যে এখনো সংস্কার হয় নাই, মিডিয়ায় যে আওয়ামী লীগের দোসররা আছে, এর দায়ভার কি নাহিদ ইসলাম নিবে না? সে তো এখন পূর্ণ উপদেষ্টা, তথ্য উপদেষ্টা। আমাদের প্রশ্নটাই হচ্ছে সে জায়গায়, যার কাজ যেটা সে সেটা না করে অন্য বিষয় নিয়ে ব্যস্ত। এটা তো সম্পূর্ণভাবে নাহিদের দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা ছিল। তিনি সেটা কেন করে নাই? আজকে মিডিয়ার এই অবস্থা, দুরবস্থা কেন? আসছে আসছে এটা যদি ইসমাইল আমি সাহেব বলি, আসছি। যুক্তি আমাদের সমালোচনা করি। শেষ করুন। আমরা আসছি। এই যে আমি বলবো অপারেশন এই হান্টের আগে আগে হলো এই অর্থের সোর্স গুলো বন্ধ করতে হবে, তাছাড়া সম্ভব নয়। সর্বশেষ যেটা বলে শেষ করতে চাই, আমি গাজীপুরের যে ভাইদের রক্ত ঝরেছে আমি নিজে দেখেছি, এরা কোনোভাবেই রক্ত ঝরানোর মতো পজিশনে নাই। এদের মানে সামাজিক অবস্থান বলেন, এদের তৎপরতা বলেন, কোনোভাবেই এই চিত্র এইভাবে হওয়ার কথা ছিল না। দুঃখজনক হলেও সত্য, এখানে যতক্ষণ হাসপাতালে ছিল চিকিৎসার সুযোগই আসলে এখানে পর্যাপ্ত ছিল না। এর পরবর্তীতে এখন ঢাকা মেডিকেলে তারা গিয়েছে, তাদের চিকিৎসার জন্য সুব্যবস্থা হয়, সেটা যেভাবেই হোক, যে করেই হোক। এবং এইটার জন্যে আমি বলবো সার্জিল আজম সাহেব ইতিমধ্যে চলে গিয়েছেন, তাদের রাস্তায় থেকে যেভাবে অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করেছে, তাদের চিকিৎসা নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে, সেই ব্যাপারটিতে তাদের সোচ্চার ভূমিকা থাকা উচিত। আমরা আমাদের জায়গা থেকে থাকবো, আমান ভাইকে বলবো, অন্যরা যারা আছেন সবাইকে বলবো থাকা উচিত। যদি এটা না হয় তাহলে আজকে এই ধরনের আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছিল, যারা এই বিপ্লবকে ধরে রাখার জন্য কাজ করছে, সাহসী ভূমিকা রাখছে, তারা সাহস হারাবে, তারা হতাশ হবে, তারা পিছু হটবে। কোন অন্যায় কোথাও দেখলে, কোন অন্যায়ের কথা শুনলে আবার ছুটে যাওয়ার মতো সাহসিকতা, হিম্মত তারা পাবে না। সেই হিম্মতকে ফিরিয়ে নিয়ে আসার জন্য নিশ্চিত আজকের ঘটনার দায়ীদের বিচার করতে হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং দ্রুত ব্যবস্থা করতে হবে যাতে কোনো ধরনের প্রশ্ন না ওঠে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। ইসমাইল সম্রাট, আপনার কথা শেষ করব। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করবেন। আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ, সবাই কথা বলেছে। আহ আশা করি আপনারা যারা শেষ দিকে দেখছেন, শুরু থেকে দেখলে পুরো বিষয়টি সম্পর্কে আপনারা অবগত হবেন। ইসমাইল সম্রাট বলবেন, ছোট করে বলবেন। জি সাগর ভাই, আমাকে একটু বলতে দিতে হবে প্লিজ। কারণ হচ্ছে সারজিদ আলম ছোট ভাই অনেক কথা বলেছে, আমি তার কথাগুলোর প্রসঙ্গে যদি একটু না বলি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে জাতির সাথে আমি বেইমানি করব। কেন বেইমানি করব? সঠিক ইতিহাস যদি জাতি না জানে, তাহলে সেটা বেইমানি। আমি আপনাকে প্রথমে আপনি ছোট্ট করে একটা এই জন্য রিকোয়েস্ট আপনি করব। রেগে যাওয়ার দরকার নেই, আপনি বলতে থাকেন, সময় তো। না না, আমি আপনাকে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করব। সর্বপ্রথম আপনি আপনার এই পেজ দা পিপলে যে আমি এক দফার ঘোষণা দিয়েছি, তারা 6 জন যখন ডিবি হারুনের ওইখানে আন্দোলনকে ইস্তফা দিয়েছে, তারা হুম। যখন মুসলেখা দিয়েছে যে আন্দোলন করবে না এই বিপ্লবীরা, সর্বপ্রথম আমি যে এক দফার ঘোষণা দিয়েছি, আপনি সেই ভিডিওটা কালকে দিবেন। আমরা আমরা আমি আমার কথা বলছি না, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই গত 2012 সাল থেকে একেবারে 24 পর্যন্ত বাংলাদেশে কার, কোথায়, কোন দলের, কোন ব্যক্তির, কোন সংগঠনের কতটুকু ভূমিকা আছে 24-এর গণ অভ্যুত্থানে, একদম আমি চোখ বন্ধ করে বলে দিব। আমি আপনাকে শুধু একটা চ্যালেঞ্জ করে বলছি, ছোট্ট করে, 18 সালের কোটা সংস্কার যদি আন্দোলন যদি না হতো, 24-এর গণ অভ্যুত্থান হয় না। সুতরাং 18 থেকে আমরা আমাদের কথা বলছি, আমরা আমাদের ক্ষেত্র তৈরি করেছি। গত 15 বছর জামাত শিবিরের উপর যে স্ট্রিম রোলার চালিয়েছে, তারা যদি সরকারের সাথে আপোষ করতো, এই আন্দোলন হতো না। বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি যে নির্যাতন সহ্য করেছে তাদের নেতা কর্মীরা, তারা যদি সরকারের সাথে আপোষ করতো, আজকের এই 24-এর আন্দোলন হয় না সাগর ভাই। তা আপনি তো ইতিহাস টান দিবেন, হুট করে কি 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে? তার আগে 52 থেকে আপনি ইতিহাসটা টান দিবেন না? একেবারে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে দিবে আর মুক্তিযুদ্ধ হয়ে যায়, ব্যাপারটা কিন্তু এমন না।
আপনার এইখানে যখন প্রত্যেকটা সমন্বয়ক লুকিয়ে লুকিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিত, তখন আপনার এইখানে আমি সর্বপ্রথম এক দফার কথা বলেছি, রাত জেগে টকশো করেছি, বলছি গভর্নমেন্ট ইজ গন। আমি সেই ইসমাইল সম্রাট, কারণ আমরা রাজনীতি করি, আমাদের জনগণের প্রতি দায়বদ্ধতা আছে। আমি কোনো ক্রেডিট নেওয়ার জন্য তখন কিন্তু বলি নাই সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়কের ভূমিকা পালন করি নাই। আমি রাজনীতি করি, আমার দায়বদ্ধতা আছে। তদ্রূপ ভাবে আমানুল্লাহ আমানের দায়বদ্ধতা আছে, সালাউদ্দিন আইয়ুবীর দায়বদ্ধতা আছে। কিন্তু যারা নতুন করে আন্দোলনে এসেছে তাদের দায়বদ্ধতা ছিল না, কারণ তারা তখন পলিটিক্যাল এলিমেন্ট ছিল না। কিন্তু আমরা যারা পলিটিক্যাল এলিমেন্ট, আমাকে তখন একটা কথা বলতে হলে 10 বার ভাবতে হয়েছে যে আমি তো রাজনীতি করব, জনগণের মুখোমুখি যাব। প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তি কিন্তু তখন সেম কথা বলেছে। সুতরাং এই ইতিহাসগুলোকে যারা বিকৃত করবে, আমি বিপ্লবী বলতে, অতি বিপ্লবী বলতে বুঝেছি তাদেরকে, যারা এই বিপ্লবকে বিক্রি করে নিজের আখের গোছাতে চাচ্ছে, যারা নতুন রাজনৈতিক দল করতে চাচ্ছে এই বিপ্লবকে ভুলে গিয়ে, বিপ্লবের গলার উপর পাড়া দিয়ে। আজকে আমি ছাত্রদেরকে বলবো, আপনারা নতুন দল করবেন, করেন না কেন? আপনারা তো আওয়ামী লীগের মতো আবার সেটা শুরু করছেন যে নতুন দল করব, ফেব্রুয়ারিতে করব, মার্চে করব, গত সপ্তাহে করব। জাতীয় নাগরিক কমিটি কি রাজনৈতিক দল? কখনো কখনো আমরা দেখি যে তারা ডক্টর ইউনূসের যখন রাজনৈতিক দলগুলোকে ডাকে প্রধান উপদেষ্টা, সেখানে নাগরিক কমিটির প্রতিনিধিরা যায়। তাহলে নাগরিক কমিটি কি? জাতির সাথে তামাশা ছেড়ে রাজনৈতিক দল করলে রাজনৈতিক ভাবে আসতে হবে। আপনি একভাবে সামাজিক আন্দোলন করবেন, সিম্পিতি নিবেন, আবার বলবেন আমি রাজনীতি করব, এই যে দ্বিমুখী আচরণ ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে আমরা চাচ্ছি যে তারা রাজনৈতিক দল করুক, তখনই আমরা তাদেরকে রাজনৈতিক এলিমেন্ট হিসেবে নিব, পলিটিক্যাল এলিমেন্ট। আদারওয়াইজ আপনি যদি মিডিয়া কর্মী হন, আপনাকে আমরা মিডিয়া কর্মী ধরবো। আপনি সমাজ সংস্কার হলে সমাজ সংস্কার হিসেবে আপনাকে ধরে নিব। কিন্তু আমরা মানে জনগণই প্রশ্নবিদ্ধ যে জাতীয় নাগরিক কমিটি কি রাজনৈতিক দল নাকি কি এটা? তারা তো বলে না, একবার বলে রাজনৈতিক দল, আবার বলে না এটা আমাদের একটা পেশার গ্রুপ, সরকারকে পেশার গ্রুপ হিসেবে রেখেছি। তা আমি সারজিৎ আলমকে বলবো যে ইতিহাসটা দয়া করে জানবেন। আমি কখনোই আপনার এখানে বলি নাই এই হাসরাত আব্দুল্লাহ, আমাদের যে কেন্দ্রীয় মিছিল ছিল, আমরা যখন বিসি চত্বর দিকে শাহবাগের দিকে যাব, তখন আমাকে কেন্দ্রীয় মিছিল থেকে বলছে ইসমাইল ভাই আপনি একটু চলে যান, আপনি তো ছাত্র দল করেন। তার মানে সে কোনো রাজনৈতিক জ্ঞান রাখে না। আমরা 18 সালের কোটা সংস্কার আন্দোলন করেছি, আমি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের তখনও কেন্দ্রীয় আহ্বায়ক। তার মানে তারা জানে না কে রাজনীতি করে আর কে করে না। তারা 24-এর এই জুলাই আগস্টের আগে তাদেরকে কেউ চিনতো না। তারা ছিল কি ছিল, তাদের রাজনৈতিক পরিচয়। আমি সেটা নিয়ে কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করতে চাই না। আমি শুধু এটাই বলতে চাই যে কাউকে নিয়ে সমালোচনা করতে হলে, ইতিহাস বলতে হলে আগে ইতিহাসটা দেখতে হয়, ইতিহাস জানতে হয়, পড়তে হয়। ইতিহাস শুধু জুলাই আগস্টের ইতিহাস না, তার আগের কি করুণ ইতিহাস ছিল, কোথায় আয়নাঘর ছিল, কোথায় আপনার রিমান্ড ছিল, কোথায় খুন ছিল, গুম ছিল, সেই ইতিহাসগুলো তো আনতে হবে। তা না হলে তো যদি এই আজকে এই খুনি হাসিনার এই পরিস্থিতিটা কেন হয়েছে, চোখ বন্ধ করলেই মিডিয়ার সামনে এসে বলতো এই মুক্তিযোদ্ধা শুধু বাংলাদেশ আওয়ামী লীগ করেছে, বঙ্গবন্ধু ছাড়া কোনো কথা নাই। তো আজকেও আমরা যারা এই জুলাই আগস্টের অভ্যন্তরটা সামনে আসলেই যে 2-3 জনের নাম আমরা বলছি, এটা নেগেটিভ অর্থে ওই 2-3 জন ব্যক্তিকে আমরা হয়তো ইতিহাস থেকে হারাই ফেলবো। যখন আপনি ক্যারিয়ার নিতে যাবেন তখন আপনি সেখানে আর থাকবেন না, ইতিহাস কিন্তু সেটাই বলে। সুতরাং এই জায়গাগুলো আমাদের সবাইকে সহনশীল হওয়া উচিত। আমি আবারও বলছি, আজকে এই যে ঘটনাগুলো ঘটছে, দর্শক সাজিদের কথাগুলো শুনেছেন এবং আরও অনেক বক্তব্য শুনেছেন। একে মানে রাজনৈতিক বিশ্লেষক আলোচনা তারা করেছেন এই ডেভিড হান্টটা নিয়ে। কারণ এই যে বিএনপি যদি এই সমস্ত রাজনৈতিক সহায়তা না করতো, আওয়ামী লীগের সহায়তা না করতো, তাহলে হয়তো আওয়ামী লীগের অনেকেই গ্রেফতার করতো। এবং বিএনপি তো করেছে প্রশাসনের ভিতরে সরকার, যারা এই সরকার দ্বারা নির্যাতিত হয়েছে তারাই হাসিনার সমস্ত লোকদেরকে সহায়তা করেছে। এটা যদি হয় তাহলে তো আর কোনো কিছু করার থাকে না। তো এই ছাত্র নেতা যারা রয়েছেন তাদের জীবন কিন্তু হুমকির মুখে পড়ে গিয়েছে সমস্ত কারণে। এজন্যই তারা এখন খেপেছে। তাদের উচিত এ সমস্ত আওয়ামী লীগ ক্যাডাররা, সন্ত্রাসীরা যতদিন পর্যন্ত গ্রেফতার না হবে ততদিন পর্যন্ত তাদের রাজপথে থাকে, কারণ তার জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। যেখানে পাওয়া হচ্ছে সেখানে ছাত্রদের উপর গুলি করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। সামনের দিনগুলোতে আরও ভয়ঙ্কর হবে। এজন্য ছাত্রদের উচিত আওয়ামী লীগ নির্মূল না করে রাজপথে থেকে সরে না যাওয়া।